রিজিউম করে। সেম জিনিস ডিএনএস এর কিন্তু একটা রিসোর্স। আপনি যদি প্রাইজে যা দেখতে যান, যে আপনি প্রাইজে গিয়েও দেখতে পারবেন যে ডিএনএস এর প্রাইস কিভাবে কাটবে। ডিএনএস দিলাম, ডিএনএস জোন, ডিএনএস ডোমেইন লিস্ট, প্রাইভেট ডিএনএস জোন। হ্যাঁ, তো আমরা ডিএনএস এ গেলাম, ডিএনএস জোনে। এখন এই জায়গার মধ্যে আমরা ক্রিয়েট ডিএনএস জোন। দেখেন এই জায়গার মধ্যে এগুলা কিন্তু, যেমন এই যে ডিএনএস টা দেখাচ্ছে, এটা কিন্তু আপনাদের হাইব্রিডের মধ্যেই আছে। ঠিক আছে, এটা এরকম না যে এটা হচ্ছে আপনার, আমি বাড়তি দেখাচ্ছি, বাড়তি না, এটা হচ্ছে আপনার এজুর হাইব্রিডের মধ্যেই আছে, হাইব্রিডের কোর্সের মধ্যে এটা আছে। সেম জিনিস আপনার, তো নিতে হবেই, সাবস্ক্রিপশন নিতে হবেই আপনার। তারপরে হচ্ছে রিসোর্স গ্রুপ, তো আমরা এই জায়গার মধ্যে একটা রিসোর্স গ্রুপ ইউজ করি, ওয়াসারজি। এইখানে হচ্ছে দিস জোন ইজ এ চাইল্ড অফ এন এক্সিস্টিং জোন অলরেডি হোস্টেড ইন এজুর ডিএনএস। যদি এরকম হয় যে আপনি ওই চাইল্ড ডিএনএস আপনি ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে এটা আপনি এখানে দিবেন। আর যদি না হয় আপনার প্যারেন্ট জোন, সেই ক্ষেত্রে এখানে উল্লেখ মানে থাকতে হবে। যেহেতু আমাদের প্যারেন্ট জোন নাই, সেহেতু এটা আমরা নতুন নতুন হিসেবে ক্রিয়েট করব। আর যদি আমাদের আগের থেকে জোন ক্রিয়েট করা থাকতো, তাহলে আমরা সেটা জানতে। আচ্ছা, তো আমরা দিলাম হচ্ছে এটা রোকনুজ্জামান ডট কম। আর যদি আপনি ডিএনএস এর কোনো জোন আপনি যদি আপডেট করতে চান, কোনো ফাইল মানে দিতে চান এই জায়গার মধ্যে, কোনো যে ডিএনএস এর রেকর্ড টেকর্ড সহ, তাহলে আপনি জায়গার মধ্যে দিতে পারেন। আর না হলে আপনি নেক্সটে যাব আমরা ট্যাগে, ট্যাগ, তারপরে ট্যাগ জিনিসটা তো আপনি দিলে দিবেন, না দিলে না দিবেন। আর যেহেতু আমরা এখন কোনো রেকর্ড, দাঁড়ান, এই জায়গার মধ্যে কিছু একটা গ্যাপ পড়ে গেছে।
আচ্ছা, এবার পাস হয়েছে। এখন পাস হয়েছে, এখন আমরা যেমন ভ্যালিডেশন পাস করছে তো জিনিসটা দেখেন এই জায়গার মধ্যে আসলে এটা যদি আমি এই জায়গা থেকে বাদও দিয়ে দিলাম তারপরে নেওয়ার কথা, কিন্তু দেখি 1 মিনিট, কারণ আমি এগুলো পরেও রেকর্ড গুলো আমি পরেও দিতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। কারণ আমি রেকর্ড গুলো পরেও দিতে পারি, রেকর্ড যে আমার এখনই দিতে হবে এটা এমন কোনো শর্ত নাই। এই ফাইল যদি আমার যদি প্রিভিয়াস কিছু থাকে তাহলে প্রিভিয়াস কিছু আমি এই জায়গায় আপলোড করবো, প্রিভিয়াস কিছু না থাকলে আমি এটা পরে দিব। এখন আমরা এটাকে ক্রিয়েট দিলাম। এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই জায়গার মধ্যে যাই, যে ডিএনএস জোনের মধ্যে যাই। এটা এখন এই জায়গার মধ্যে আসে নাই, চলে আসবে, এই যে চলে আসছে। এখন আমরা এই জায়গার মধ্যে গিয়ে এটার ভিতরে যাই, দেখেন গেলে এই জায়গার মধ্যে আমরা এই যে রেকর্ড সেটের মধ্যে যাই। এখন রেকর্ড সেটের মধ্যে এই জায়গার মধ্যে কোনো কিছুই নাই। এটা হচ্ছে কি যে আপনার @DNS দিয়ে নেম সার্ভার এজুরের ডিএনএস ইউজ করতেছে, ওই জিনিসটি আছে যে homemaster.microsoft.com এগুলো আছে। এখন এই জায়গার মধ্যে যদি আপনি কোনো রেকর্ড এন্ট্রি করতে চান সেই ক্ষেত্রে আপনি rogonujeman.com দিয়ে, আমি যেমন সাপোজ আমি দিলাম হচ্ছে মেল, মেল দিয়ে এই জায়গার মধ্যে আমি কি আইপি অ্যাড্রেস দিব, আমি কোন রেকর্ডটা দিব, আমি টিএক্সটি দিব, এমএক্স দিব, কোনটা আমি এই জায়গার মধ্যে এন্ট্রি করব, ঠিক আছে, সেটা এখান থেকে উল্লেখ করতে হবে। ধরেন মনে করেন আমি দিলাম সিনেম, ঠিক আছে। আচ্ছা, টিটিএল ভ্যালু কি দিতে হবে, এটা কি আওয়ার্সে দিব না সেকেন্ডে দিব, না নর্মালি আমরা যেটা দেই আমরা সেকেন্ডও দিতে পারি। সে একজন ডিস্টার্ব করতে পারি, তাহলে একটা মেসেজ দিচ্ছে। হ্যাঁ, একটা তারপর হচ্ছে এই জায়গার মধ্যে আমরা কি মিনিটে দিব না সেকেন্ডে দিব, এই এই ডিএনএস জোনে আপনার কেউ কি ডোমেন পারচেস করছেন কখনো? হ্যাঁ। জি করছি করছি বস। তো যে কি বলে ডোমেন পারচেস করার পরে আপনার ওই জায়গার মধ্যে যে ফ্রি ডিএনএস জোন যেটাই থাকুক, যে জায়গার মধ্যে নাকি আপনার রেকর্ড গুলো এন্ট্রি করা যায়, কেউ কি আপনারা কি কোনো সময় এন্ট্রি করছেন ওই জায়গার মধ্যে? আমি একবার করছিলাম টিএক্স রেকর্ড। হ্যাঁ, গোডেডির মধ্যে এন্ট্রি করছিলাম। হ্যাঁ। তো আসলে ওই জিনিসটাই এইখানে আপনি যেমন ধরেন আমরা ওইখানে কি যেমন একটা ধরেন গোডেডি থেকে অথবা মনে করেন বাংলাদেশের লোকাল কোনো প্রোভাইডার থেকে আমরা ডোমেন কিনছি, ডোমেন কেনার পরে তারপরে হচ্ছে আচ্ছা আচ্ছা, আমি একটা মেসেজ দিয়ে নিই। আহ, আপনি আমাকে রাত্রে 9টার পরে একটা কল দিতে পারেন, আমি এখন একটা ক্লাস নিচ্ছি আর কি। আর অথবা আগামীকালকে দিনে কল দিতে পারেন, আমার মনে হয় যে কল দিয়ে কথা বললে আপনার জন্য সুবিধা হবে। ধন্যবাদ, ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। মেসেজ দিয়ে আচ্ছা। তো সেম জিনিসটাই ওটা হচ্ছে কি যে আপনি মনে করেন একটা নেম সার্ভার যেমন আমরা বানাই, আমরা যেমন ওই নেম সার্ভারের মধ্যে আমরা এন্ট্রি গুলা দিই।
আপনার কিন্তু প্রত্যেকটারই কিন্তু নেম সার্ভার আছে। আপনি যে ডিএনএস এর যে ধরেন এখানে তো ওইটা তো দেখানো যাবে না। আপনার আমরা যখন একটা ডোমেন কিনছি, ধরেন কি আমার এই যে ডোমেনটা রঘুনুজ্জামান.com, এই রঘুনুজ্জামান.comটা আমি যেই প্রোফাইল থেকে যে পোর্টাল থেকে কিনছি, সেই পোর্টালের মধ্যে কিন্তু আপনার ওদের নেম সার্ভার আছে। তো ওই নেম সার্ভার, কিছু নেম সার্ভার আছে আমরা ফ্রি ব্যবহার করতে পারি, যেমন NS1 ডট এটা সেটা, এরকম করে আমরা ফ্রি ব্যবহার করতে পারি। যেমন ধরেন এটার প্রয়োজনীয়তা কি সেটা বোঝানোর জন্য আর কি আমি কনসেপ্টটা ক্লিয়ার হবে। MX টুলবক্স এটার মধ্যে আসে না। দেখেন এই জায়গার মধ্যে কি আসছে, dns2.nameserverlayer.com। ঠিক আছে, এখানে আমি যখন আমার ডোমেনটা দিয়ে, আমার নামের ডোমেনটা দিয়ে সার্চ দিলাম, তখন হচ্ছে dns4.nameserverlayer.com, তারপরে DNS6, হ্যাঁ DNS8, এগুলো আসছে নেম সার্ভার হিসাবে। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে, যেমন ধরেন আমরা এই জায়গার মধ্যে কি করলাম, এই জায়গার মধ্যে আমরা যে এই জিনিসটা যে বানালাম, এটার মধ্যে হচ্ছে কি, যে আমাদেরটা দেখাবো হচ্ছে ডিএনএস জোনটা দেখাবো হচ্ছে রঘুনুজ্জামান.com নামে। ঠিক আছে, তো ওই জায়গার মধ্যে হচ্ছে আমি আরেকজনের নেম সার্ভারের মধ্যে, এই আমরা ক্রিয়েট করার সময় যেমন নেম সার্ভার দিলাম, তো এরকম আমরা এই জায়গার মধ্যে হচ্ছে নিজেদের ডোমেনে আমরা নিজের ডোমেনটার মধ্যে নিজেরটা এন্ট্রি দিব। এখন এই জায়গার মধ্যে আমি কি হয়, যে আমার এন্ট্রি দিতে হলে DNS2 nameserver.layer.com এর nameserverlayer.com এর মধ্যে যে আমার এন্ট্রিটা দিতে হয়, এই রেকর্ড কি হবে, টিএক্সটি ভ্যালু কি হবে, ওই নেম সার্ভারের মধ্যে এন্ট্রি দিতে হয়। এখন আমার যদি মেল সার্ভার যদি পেতে হয়, আমি যদি কোনো কিছু কনফিগার করতে হয়, মাইক্রোসফট 365 আমি কনফিগার করি, আর আমি আমার ইন হাউস মেল সার্ভিসই কনফিগার করি, বা আমি ওয়েবসাইট পাবলিশ করি, আমার সবগুলো রেকর্ড এন্ট্রি দিতে হবে হচ্ছে এই DNS2 nameserverlayer.com এর ভিতরে কি আমার রেকর্ডগুলো এন্ট্রি দিতে হবে। ঠিক আছে, কিন্তু আমি যদি এজুরের মধ্যে আমার নিজের নাম দিয়ে যদি আমি একটা ডিএনএস জোন ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে এন্ট্রিগুলো আমি এখানে দিয়ে আমি পাবলিশ করতে পারবো। তখন আমার ওই নেম সার্ভার টুতে গিয়ে DNS2 nameserverlayer.com ওগুলোর মধ্যে আমার এন্ট্রি দিতে হবে না। তখন আমি নেম সার্ভারটা আমি দেখাই দিব হচ্ছে এজুরের, এই যে এই জায়গার মধ্যে এজুরের যে নেম সার্ভার আছে, এই নেম সার্ভার আমি দেখাই দিব NS1 NS2 NS3, এই জায়গার মধ্যে দেখাই দিব, এগুলোর মধ্যে আমি এন্ট্রি দিব, দিলে আমার ওই রঘুনুজ্জামান.com দিয়ে রিজলভ হবে। তখন আমার ওই ওই যে থার্ড পার্টি যেটা আছে ওটা দিয়ে আমার করতে হবে না। এখন ঘটনা হচ্ছে যে আমি ওটা ফ্রি পাচ্ছি, আমি কেন টাকা দিয়ে এই জায়গায় করতে পারবো? জিনিসটা এইরকম হয়ে যায় যে আমরা তো এই জিনিসটা ফ্রি পাচ্ছি, ওই যে আমরা যেখান থেকে নাকি ডোমেন কিনতেছি, ওই জায়গার মধ্যে আমরা ফ্রি পাচ্ছি। এখন আমার রিজলভ করলে কি আমরা নেটওয়ার্ক দেখায়, না ESL দেখায়, না বিট্রাক দেখায়, না কি দেখায়, ওটা তোমার দেখার ইস্যু না। আমার 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 mail.com-এ ধরেন mail.com আমার সার্চ দিলে আমার মেল পাচ্ছে। আবার অনেক কোম্পানি আছে যে না, আমার নেম সার্ভার আমারটাই শো করবে, অন্য কারোটা শো করবে না। তাদের ক্ষেত্রে হচ্ছে এইসব সার্ভিস, বা নিজেরা নেম সার্ভার বানায় নিবে, DNS সার্ভার বানায় নিবে। জি বলেন, কেউ কিছু বলছিলেন? আসেন, আরে আসছেন, আপনার আসল জিনিস কিন্তু গত ক্লাসে চলে গেছে। আসেন না, এই কারণে ওগুলো ফাঁকে ফাঁকে ঢুকাই দিছি। এই জন্যই তো আমি তো এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো ওই জায়গায় ঢুকাই দিছি। আমরা দেখছি হচ্ছে আপনার ওই যে এডি ডাউন, মানে এডি লাইভ থাকা অবস্থায় এডিসি রে কিভাবে ডিসি বানানো যায়, তারপরে এডি যদি ডাউন থাকে সেই ক্ষেত্রে কিভাবে, হ্যাঁ এগুলো সব আমরা গত ক্লাসে দেখে ফেলছি। যাই সব দেখছি না, হ্যাঁ, দেখছি। ঠিক আছে, গত ক্লাসে দেখে ফেলছি না, আসে নাই। আমি জানি, এই কারণে রিভিউ ক্লাস দেখে অনেকে চিন্তা করছি যে একটু গুরুত্ব দিব না, এই কারণে মনে করেন মাঝখান ধরে ঢুকাই দিছি। সামনে যদি কোনোদিন রিভিউ ক্লাস হয়, ওটা যাতে কেউ মিস না করে।
আচ্ছা, তাহলে এই জিনিসটা সবাই বুঝতে পারছেন যে এই জায়গার মধ্যে হচ্ছে ডিএনএস জোন ক্রিয়েট করা, জাস্ট শুধু আমার ডোমেনের নাম দিয়ে আমি একটা ডিএনএস জোন ক্রিয়েট করব। ওইখানে আমি এই রেকর্ড বলেন, তারপর হচ্ছে ওই যে আপনার টিএক্সটি বলেন, এই রেকর্ডগুলো এন্ট্রি দেওয়ার জন্য মূলত। এখন আমি কোথাও যদি ধরেন আমি অফিস 365 মেল এখানে কনফিগার করতে যাচ্ছি, এখন ওই জায়গায় এই জায়গার মধ্যে টিএক্সটি ভ্যালু আমি মনে করেন এই জায়গার মধ্যে robonojaman.com আমি মেলই দিলাম, ধরেন আমি মেল দিলাম, মেল দিয়ে যাচ্ছি। এখন ধরেন আমি টিএক্সটি ভ্যালু অ্যাড করব। এই যে আমি এমএক্স রেকর্ড অ্যাড করব। এই এমএক্স রেকর্ডের এটা আমি কোত্থেকে অ্যাড করবো? এটা আমি ওই যে মাইক্রোসফটের অফিস 365 যে ভ্যালুটা আমাকে দিবে সেটা আমি এই জায়গার মধ্যে বসাবো। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি? বা টিএক্সটি ভ্যালু যেটা দিবে সেটা আমি এখানে বসাবো। ঠিক আছে? ডিএনএ জোন এটা তৈরি করতে কিছুই না, ডিএনএ জোন তৈরি করা কিছুই না। এই ক্রিয়েটে দিলে এই জায়গার মধ্যে আপনি রিসোর্স গ্রুপ ক্রিয়েট করে এই জায়গার মধ্যে আপনি আপনার ডিএনএস যেটার নাম দিবেন সেই নামটা দিবেন। আমি যেমন robonojaman.com দিয়েছি, আপনার যেটা আছে panjali.com বা এটা সেটা যেটা সেটা দিয়ে নেক্সট দিলে হয়ে যাবে। ঠিক আছে, এটা কিছু না। তারপরে হচ্ছে আপনার ডিএনএস জোনের ভিতরে গিয়ে এরপরে আপনার আসলে আপনি কি এন্ট্রি দিবেন সেটা হচ্ছে ব্যাপার, যে আপনি রেকর্ড গুলো কি কি এন্ট্রি দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে মূল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এইখানে আমরা বানায় ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই আমাদের এটা ডাউন হবে না, কিচ্ছু হবে না। ও বা আমাদের অফিসেরটা তো দেখা গেছে যে লোকাল যেটা, এটা ডাউন হইতে পারে বা হ্যাং হইতে পারে, পিসি এটা হইতে পারে, সেটা হইতে পারে, কত কিছু হইতে পারে। কিন্তু এগুলো ব্যবহার করলে, তবে এই ক্ষেত্রে খেয়াল রাখবেন, এটা আমরা এই মানে আমরা এই হাইব্রিড ক্লাস করতেছি, এই জোনের পোর্টালে দেখতেছি, কিন্তু আমি বলি না যে আপনারা ডিএনএস জোনটা এই জোরে বানান, কারণ এটা বলি যে আইএসপিটা ইউজ করে, অথবা আপনি যে জায়গা থেকে ডোমেন কিনছেন সেই জায়গাটা ইউজ করে, এটা কস্টিং কম ওটাতে, এটা স্যার, কস্টিং। এটার মধ্যে কি হোস্টিং করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, হোস্টিং ও করতে পারবেন। আপনি হোস্টিং কি, আপনি মনে করেন আপনি ওয়েবসাইট হোস্টের কথা বলতেছেন? জি স্যার। হ্যাঁ, পারবেন। আপনি ওই যে অ্যাপ সার্ভিস আছে, অ্যাপ সার্ভিস দিয়ে করতে পারবেন, অথবা আপনি ওই যেরকম বিএমএ, আপনি বিএম এর মধ্যে আইএস কনফিগার করে আপনি পাবলিশ করতে পারেন, অথবা আপনি এই জায়গার মধ্যে যেমন ধরেন আপনার এই যে সার্ভিসের মধ্যে অ্যাপ সার্ভিস আছে, এই যে অ্যাপ সার্ভিস, এখান থেকে আপনি পাবলিশ করতে পারেন। অ্যাপ সার্ভিস ক্রিয়েট করে এই ওয়েবের এই জায়গার মধ্যে স্ট্যাটিক ওয়েব আছে, ওয়েবে প্লাস ডাটাবেস আছে, আপনি ডাটাবেস সহ নিতে পারেন। এখন মনে করেন আপনি নাম দিবেন এই জায়গার মধ্যে, আপনি গেল জোন ওইখানে, এই যে জায়গার মধ্যে দেখেন, এই জায়গার মধ্যে হচ্ছে আপনি কোন কোন প্ল্যাটফর্মে ডটনেট ব্যবহার করতে পারতেছেন, জাভা ব্যবহার করতে পারতেছেন, পিএইচপি, পাইথন, হ্যাঁ এগুলো আপনি সব ইউজ করতে পারতেছেন, নোড ইউজ করতে পারতেছেন। মূলত যেগুলো দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছে ওগুলো আপনি সবকিছুই এই জায়গার মধ্যে ইউজ করে আপনি ইচ্ছা করলে অ্যাপ্লিকেশন পাবলিশ করতে পারবেন। এখন ডাটাবেস আপনি কোথায় রাখবেন? ডাটাবেস কে জুড়ে রাখবেন, গুগল ক্লাউডে রাখবেন, ওরাকলে রাখবেন, এডব্লিউএস এ রাখবেন, সেটা আপনার ব্যাপার। অথবা ওখানে আপনি দিতে পারবেন আইএস কনফিগার করে। না, ওইখানে ধরা দিতে হবে না, এই জাস্ট আপনি আপনার ল্যাপটপ থেকে এই জায়গায় পাবলিশ করে দিবেন। আপনি অ্যাপ সার্ভিসটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে পরে আপনার ল্যাপটপ থেকে যখন নাকি আপনি মনে করেন, ধরুন আপনি ডটনেটে কাজ করতেছেন, সি শার্পে কাজ করতেছেন, আপনি ওই ওটাকে কি বলে, ম্যানেজমেন্ট স্টুডিও বলে না, তো ওইখান থেকে আপনি কোডটা লিখে ওই কোডটা যখন আপনি পাবলিশ করবেন, পাবলিশটা দেখাই দিবেন যে আপনার এজুরের অ্যাপ সার্ভিসে পাবলিশ করবেন। ওই যে অপশনে আছে এজুরের অ্যাপ সার্ভিস দেখাই দেবেন, লিঙ্ক দিলে ওই যে ওই আপনার ল্যাপটপ থেকে এটা পাবলিশ হয়ে যাবে। আপনি আবার এরকমও করতে পারেন যে আপনি আপনার সোর্স কোড রাখছেন হচ্ছে আপনি কোনো এফটিপি সার্ভারের ভিতরে, আপনি এজুরের সাথে আপনার অ্যাপ সার্ভিসের সাথে ওই এফটিপির কানেকশন দেখাই দিবেন, অথবা আপনি রাখতে পারেন ড্রপ বক্সে। হ্যাঁ, এটার জন্য তো আলাদা টাকা নেবে, এই যে যত লোক যা ব্যবহার করবে। স্টোরেজ লাগবে, এটা তো অলরেডি সার্ভিসের মধ্যে আছে, অ্যাপ সার্ভিসের মধ্যেই আছে। এই অ্যাপ সার্ভিস এটা এজুরের মধ্যে, এটা টাকাটা শিখতে হবে, এটা তো আপনাদের শেখানোর কথা, এটা না, কিন্তু এটা তো শিখা, এটা তো ও জিজ্ঞেস করছেন। আচ্ছা, পরে আমরা আলাপ করবো না, আপনারা তো ভর্তি হয়ে গেছেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আসলে ব্যাপারটা হচ্ছে কি যে না 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 এগুলো তো সবকিছু বলা যায় না। তো এইটা মূলত হচ্ছে এটা একটা বিশাল একটা পার্ট, এটার সাথে এই অ্যাপ সার্ভিস করতে গেলে আপনার ডাটাবেস করতে হবে। আমাদের অফিসে আমরা যেটা করি, যদি আমাকে এই মুহূর্তে বলে হ্যাঁ যে আমাদের এই সার্ভিসটা অ্যাজুরে নিয়ে যান, হ্যাঁ হ্যাঁ। আমি কি এখন ভিম বানাই অ্যাজুরে নিব না অ্যাপ সার্ভিস নিব, কোনটা আমার জন্য কোনটা আপনার জন্য হবে? আমি সাপোর্ট করি হচ্ছে অ্যাপ সার্ভিস বানায় নিতে। কারণ হচ্ছে কি একটা যত যাই কিছু হোক, যে আপনার একটা ভিএম বানানো মানে হচ্ছে ওটার দিকে খেয়াল রাখতে হবে যে ওটা আপ আছে কিনা, এটা টেনশন। আর এটা অফিসের মধ্যে আমি যে টেনশনে থাকি এখানেও সেই ওই জানো ওই ভিএম এর মধ্যে এটা হইতে পারে। আপনার একবার গ্রামীণ ব্যাংক অস্ট্রেলিয়ার জন্য একটা ভিএম বানানো হয়েছিল, ওই ভিএমটা আসলে মানে আপনার টেস্ট মোডে কাজ করবে। ওই ভিএম কোনো লাইভের প্রোডাকশনের কোনো কিছু না, ওই ভিএমটার মধ্যে হচ্ছে কোনো কিছু টেস্টের জন্য ওই ভিএমটা বানানো হয়েছে। ওই ভিএম এর মধ্যে ব্রুট ফোর্স অ্যাটাকের মানে ব্রুট ফোর্স অ্যাটাক হয়েছে কিন্তু ব্রেক করতে পারে না, কিন্তু লগের মধ্যে তো দেখাইছে যে ব্রুট ফোর্স অ্যাটাক হয়েছে। ওতেই মনে করেন ওদের ঘাম টাম ছুটে গেছে, ভয় টয় পাইয়া মনে করেন নাম বিনাশ। পরে কিছু এই জন্য ভ্যাকসিন সার্ভিস চালু করে দিয়েছে, বাইরের থেকে আইপি পাবেন, ওর মধ্যে ইন্টারনেট কিছুই নাই। ভ্যাকসিন সার্ভিস টাকা খরচ হবে, ওরা কোনো আপত্তি নাই, কিন্তু ঘটনা হচ্ছে অ্যাটাক হয়, অ্যাটাক করার দ্বারা অ্যাটাক হওয়া যাবে না। ঠিক আছে, ভ্যাকসিন সার্ভিসের যে একটু কম খরচ আছে। অ্যাপ সার্ভিসে আমরা অ্যাপ সার্ভিস ইউজ করছি এই জায়গায়। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা ভিএম বানানো হয়েছিল, ওটা প্রোগ্রামারের একটা রিকোয়ারমেন্ট ছিল যে সে ওই জায়গার মধ্যে একটা কাজ করবে। মানে জিনিসটা হচ্ছে আমরা বাঙালি না, যেমন একটা হচ্ছে যে টাকা তো দিই অস্ট্রেলিয়ায়, ঠিক আছে, ও টাকার মধ্যে একটা বিএম মানে ওই জায়গার মধ্যে আমার পেজুর ওর প্র্যাকটিস ছিল, আমি দেখলাম ও কাজও করলাম, একটা বিএম পাইলাম। ঠিক আছে, মনে হয় জিনিসটা হচ্ছে এরকম আর কি। তা আমরা ওদের বোঝাই টোঝাই রেডি করছি, কিন্তু ওই যখনই ব্রুট ফোর্স একটা হয়েছে তখনই মনে করেন আমরা ঘুমাই রয়েছি। 5টার দিকে অ্যাটাক হয়েছে রাশিয়া থেকে, ভোর 5টার দিকে, তখন আমরা তো ঘুম সব, ঠিক আছে, ওটা তো দেখি নাই। আমরা বিশেষে দেখছি যে অ্যাটাক হয়েছে কিন্তু ব্রেক করতে পারেনি। তো একটা দেখছেন যে কোন লোক ওটা আমরা ওই যে ওটা ডিফেন্ডার নেওয়া হয়েছিল, ওটার জন্য ডিফেন্ডার নেওয়া হয়েছিল। ডিফেন্ডারে এখন মনে করেন এই অ্যাপ সার্ভিসের সিকিউরিটি তো মনে করেন আপনার মাইক্রোসফটের কাছে ম্যাক্সিমাম সিকিউরিটি। ডিপেন্ডেন্ট ঠিক আছে, আছে। ওরাও ডিফেন্ডারের মধ্যে রিকমেন্ড করে, ও দেখা কি হচ্ছে না হচ্ছে এবং নোটিফিকেশন দিয়ে দেওয়া যায় যে আপনার কাছে মেইল আসবে। এখন মনে করেন আপনার যদি আপনি পুরো দমে আপনার ডাটা সেন্টারকে আপনি এস্টাবলিশ করতে চান ডাটা সেন্টার হিসেবে, সেই ক্ষেত্রে তো মনে করেন আপনার হয়তো মাসে একদিন একটা অ্যাটাক হবে, সেই জন্য আপনার লোক বসা রাখতে হবে 24/7, এটাই তো অনেক তাই না? কোম্পানির লোক করে না। বুঝে না? আমরা কি করছিলাম, আমরা মনে করেন আসলে আমি আমার এক কোম্পানিতে আসলে ওটা ওনারা বুঝেই না যে, যেমন মনে করেন আমরা শুরু করছিলাম যে সার্ভিস দেওয়া হয়, পাবলিককে সার্ভিস দেওয়া হয় বিভিন্ন বিভিন্ন কোম্পানিকে। আমরা সকাল 7টা থেকে রাত্রে 11টা পর্যন্ত আমরা চালু করছিলাম, আপনার কি বলে নক চালু করছিলাম যে যারা নাকি ক্লায়েন্ট যারা তারা রাত্রে 11টা 12টা 1টা পর্যন্ত ব্যবহার করে, অন্তত রাত্রে 11টা পর্যন্ত আমরা একটা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য যে হ্যাঁ সর্বোচ্চ আমরা এই পর্যন্ত সার্ভিসটা দিচ্ছি তোমাকে। ঠিক আছে, বসে থাকতে হয়, এইটা নিয়ে সবাই হাসাহাসি করে, মানে আইটি পার্সন যারা তারাও হাসাহাসি করে, এই কোনো কাজ নাই, শুধু শুধু বসে থাকে, শুধু শুধু বসায় রাখছে। ঠিক আছে, কিন্তু এগুলো তো দিন মানে ফায়ার সার্ভিসের কাজ প্রতিদিন আগুন লাগে। একবার কিন্তু তো শেষ। তাহলে ফায়ার সার্ভিস তো প্রতিদিন কাজ করে না, প্রতিদিন আগুন লাগে না, তাই না? প্রতিদিন কি আর ভাঙতে যায়? রেলওয়ে ঘটনা ঘটবে একবার তখন ঘটবে একবার, তাইলে। আচ্ছা, রিপিট হলো আমার কথা, বুঝলাম না। আচ্ছা, এই এখন তো অ্যাপ সার্ভিসের অনেক কাজ আছে, অনেক কিছু আছে, অ্যাপ সার্ভিস অনেকভাবে অনেক কিছু করা যায়, এটার সাথে ডাটাবেজ রিলেশন আছে, ডাটাবেজ নিয়ে কাজ করতে হবে। তো মূলত আমরা যেটা দেখলাম যে আমরা ডিএনএস জোনটা ক্রিয়েট দেখলাম এবং ডিএনএস জোনের মধ্যে আমরা কিভাবে রেকর্ড এন্ট্রি করতে পারি সেটা দেখলাম। তবে এটা হচ্ছে যেহেতু আমাদের পরীক্ষার একটা জিনিস টপিক এবং আমাদের সিলেবাসের একটা টপিক, ইম্পর্টেন্ট একটা টপিক, এটা নিয়ে কারণে আলোচনা করলাম, দেখাইলাম। জিনিসটা হচ্ছে যে আপনার কি বলে এটারে, যে কিন্তু এটা আপনার ব্যবহার করার দরকার নাই, এটার মধ্যে খরচ বেশি, এটার মধ্যে আপনার এর চাইতে আপনার খরচ অনেক কম হচ্ছে আপনার ইয়েতে, মানে আপনি যার থেকে ডিএনএস কিনতেছেন সেখানে, অথবা মনে করেন আপনার আইএসপি থেকে আপনি নিতে পারেন, আপনি যে আইএসপি ব্যবহার করতেছেন ওরা আপনাকে এমনি দিবে, ওদের ডিএনএস সার্ভার আপনাকে এমনি দিবে, কিন্তু ওটাতে একটা প্রবলেম আছে। ওটার প্রবলেমটা হচ্ছে যে ওর থেকে বলে আপনি আপনার জন্য একটা প্যানেল নিয়ে নেবেন যে আপনার রেকর্ড গুলো এন্ট্রি করার জন্য। আমাদের সি প্যানেল ইউজ করি। হ্যাঁ, সি প্যানেলটা আপনি ওর থেকে নিয়ে নেবেন, আইএসপি থেকে ডিএনএস এর। হ্যাঁ, না নিলে কেউ যে বারবার ওরে মেল দিয়ে দিব, ফোন দিয়ে দিব, বলতে হইব যে ভাই এইটা করেন, এটা করেন। একটা জিনিস ভাইয়া, আমি একটা মেশিনে একটা হোস্টিং চালু করলাম। ধর্মী আপনাকে পাঞ্জেরি বুক স্টলে গেছিলাম বই মেলাতে,
25% এর একটা পয়সা কম রাখেন না। আমার ফোনে আপনারা একবার ফোন দিতে চাইছেন, আমার চিন্তা করলাম না থাক 600 টাকার বই কিনতে ফোন দেবো, আমি যেটা যেদিন 6000 টাকার বই কিনবো ওদিন ফোন দেবো। না, এমনি বললে আমি বলে দিতে না, আর 600 টাকার বইয়ের জন্য আর কি। আপনি যদি শুনবেন যে 500 টাকা হবে, প্যাকেট হবে, এটা তো একটা ক্রেডিট। এটাও একটা ক্রেডিট, হ্যাঁ। আমি বেশি দামে হ্যাঁ। দিচ্ছি, আমার লিংক আছে। আমাদের ওই যে hosting service এর একটা ডিএনএসটা তৈরি করে ডিলিট করে দিই। হ্যাঁ। একটু হ্যাঁ। এখানে আমাদের hosting service আছে। হ্যাঁ। abc.com হ্যাঁ। আমি আরেকটা সাবডোমেইন করতেছি এখানে xyz.abc.com। হ্যাঁ। এখান থেকে এখানে যখন আমি সাবডোমেইন করছি, এটা নেটিং করবো কিভাবে? কোন জায়গায় আপনি সাবডোমেন করছেন? আরেকটা কিছু না, আরেকটা পিসিতে সাবডোমেন করেন, সেই ক্ষেত্রে আপনার যখন নাকি আপনি ওই যে ধরেন মনে করেন xyz.abc.com আপনি দেখাবেন, ওই আরেক পিসির আইপিটা দেখাবেন, তখন আপনি এই যে এই জায়গার মধ্যে দেখেন উনি একটা ভালো কথা বলছেন। আমরা আরেকবার, এটা আমার হচ্ছে না। হ্যাঁ আরেকবার আমরা ডিএনএস, এই যে যে ওদিন যে দেখলেন, ধরেন এটা হচ্ছে উনি যে জিনিসটা বলছে, এটা আপনারা শুনছেন কিনা জানি না। জিনিসটা হচ্ছে যে আপনার একটা আপনার ডোমেন আছে, ধরেন rogunujaman.com, এক পিসিতে ধরেন www.rogunujaman.com হোস্টিং করা আছে এক পিসিতে, ওটাতে দিলে কোম্পানির ওয়েবসাইট আসতেছে। কিন্তু আপনার আরেকটা সাবডোমেন, ধরেন মনে করেন app.rogunujaman.com, ওইটা আরেকটা পিসিতে আরেকটা আইপিতে আপনার হোস্ট করা, ঠিক আছে? এখন app.rogunujaman.com দিলে এটা কিভাবে পাবে, তাই না? বাইরে পাচ্ছে না। ওই তো ওটার মধ্যে কি app.rogunujaman.com যেটা ধরেন, ওটার মধ্যে কি আপনার কি পাবলিক আইপি দেওয়া আছে, রিয়েল আইপি দেওয়া আছে, তাই না? রিয়েল আইপি দেওয়া থাকলে পাবেই। এটা দেখা একটা যাচ্ছে। রিলেভি দেওয়া আছে, আমি একটা রিলেভি দিয়ে দুইটা লিংক বাইর করতে পারবো না? তাহলে সেক্ষেত্রে আপনার পোর্ট দিতে হবে। তখন আপনার ওই রিয়েল আইপিটা থাকবে হচ্ছে আপনার মাইক্রোটিক অথবা ফায়ারওয়েল, ওই জায়গার মধ্যে আপনার রিয়েল আইপিটা থাকবে। ওই রিয়েল আইপিতে যখন নাকি আপনার পোর্টে আসবে, যেই যেই পোর্টে আসবে ওই পোর্টের লোকাল আইপিতে ফরওয়ার্ড হবে। ফরওয়ার্ড হলে আমার তো পোর্ট 3 এসএসএল করা আছে, তখন হ্যাঁ। আবার আমি যদি ফায়ারওয়েলে অন্য পোর্ট দিই, তো সে কি আসবে? না, সেক্ষেত্রে আপনার ওয়ার্ল্ড কিনতে হবে, আপনার ওয়ার্ল্ড সার্টিফিকেট কিনতে হবে। আমার তো আছে। আপনার ওয়ার্ল্ড কিনা আছে না, তাহলে তো আপনি যে কোনো ওইটা আপনি ব্যবহার করবেন ওইটার মধ্যে। ওই যে সার্ভার তো পাচ্ছি, আমি যদি এখন নেটিং করতে গিয়ে আলাদা পোর্ট দেই। না না, আলাদা আলাদা পোর্ট বলতে হচ্ছে, আলাদা পোর্ট হচ্ছে আপনার HTTPS এর আলাদা পোর্ট না, ওটা তো আপনার HTTP এর পোর্ট তো ঠিক আছে। হ্যাঁ, ওটা হচ্ছে আপনি অ্যাপ ডটের জন্য, ওইটা যে পিসিটা ওই পিসির লোকাল আইপি কে পাওয়ার জন্য, আচ্ছা, ওই পিসির লোকাল আইপি কে পাওয়ার জন্য ওই পিসিতে একটা পোর্ট দিবেন, ওই পিসির পোর্টে ফরওয়ার্ড করবেন। হ্যাঁ, তখন SSL হয়ে আসবে। SSL তো পাবে হচ্ছে আপনার ইয়েতে, ওই যে আপনার যে রিয়েল আইপিটা আছে পাবলিক আইপিটা আছে সেটাতে আপনার SSL-টা পাবে। তখন আপনার আসবে হচ্ছে লোকাল আইপিতে ফরওয়ার্ড হবে, লোকাল আইপিতে ফরওয়ার্ড হলে এই যে ডিএনএস জোন এই জায়গার মধ্যে আপনি হচ্ছে এই রেকর্ডের মধ্যে আপনি এইখানে হচ্ছে ধরেন মনে করেন আমি নাম দিলাম হচ্ছে অ্যাপ, এখন এই জায়গার মধ্যে রেকর্ড হচ্ছে, সরি এই যে এই জায়গার মধ্যে হচ্ছে এই যে এ রেকর্ড লিঙ্কুর সাবডোমেন, এই যে সিনেম, এই সিনেমের মধ্যে আপনি এই জায়গার মধ্যে হচ্ছে আপনার দিবেন, এই যে কি বলে আপনার এটা কি পাবে এটা আপনি এখানে দিবেন। ধরেন মনে করেন আমি দিলাম হচ্ছে জায়গার মধ্যে দিয়ে আসি, হ্যাঁ app.rogunujaman.com না না, এই রেকর্ডেই হবে। আপনার ওই জায়গার মধ্যে আবার কি পজিশনে আছে ওটা দেখতে হবে। এই যে এটা, এই যে এই জায়গার মধ্যে হচ্ছে এই রেকর্ডে হচ্ছে, আপনি কি এই রেকর্ডে দিচ্ছেন IPv4 অ্যাড্রেস রেকর্ড। হ্যাঁ, এখন এই জায়গার মধ্যে হচ্ছে আপনি আইপিটা দিবেন, ওই জায়গার যে রিয়েল আইপি পোর্ট সহ, তখন ওই রিয়েল আইপিটা এখানে ফরওয়ার্ড হবে। মানে এই ওই রিয়েল আইপিতে যখন হিট করবে app.rogunujaman.com-এ, তখন আবার এটা গিয়ে ওই জায়গায় ফরওয়ার্ড হবে ওই ইয়ের মধ্যে, যে আপনার লোকাল পিসিতে।
লোকাল পিসি, কারণ লোকাল এখানে আমি কি ওই ফায়ারওয়ালের যে কোডটা দিছি ওই কোডটাকে এখানে দিতে হবে? এই জায়গায় দিবেন হচ্ছে আপনি রিয়েল আইপি, এখানে দিবেন না, ফায়ারওয়ালে পোর্ট দেওয়া লাগবে না, এই জায়গায় শুধু আপনি রিয়েল আইপিটা দিবেন। দয়া করে দিবেন। হ্যাঁ, শুধু আইপি দিবেন এই জায়গায়। না এটা তো দিছি কিন্তু হুম। কোডটা দিচ্ছি শুধু এখানে যে কোডটা চলছে আমি যেটা উচিত দিলে আমি যদি কোড চেঞ্জ করে তাহলে অ্যাসেসমেন্ট যদি না হয় কিন্তু না না, ওটা হচ্ছে আপনার ওই পিসিতে আপনার পোর্ট চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি দিবেন, দিলে দেখবেন যে পেয়ে যাবেন। কারণ আমার মেইনটাও তো পাচ্ছে কোড করছি হ্যাঁ, পোর্টাল আপনি রাখতেই পারেন, দুই সার্ভারে রাখতেই পারেন, ঠিক আছে। মানুষ এখন তো মনে করেন আমি কি করতেছি এটা যখন দেই তখন আমার মেইন সিটটা ডাউন হয়ে সাবডোমেইনটা আসে এটা এই সমস্যা করার কারণে বন্ধ করে দিয়েছি কিন্তু আবার সেম পিসি থেকে করলে সেম সার্ভারে যদি আমি মাল্টি ডোমেইন করি সাবডোমেইন করি তখন হয়ে যাচ্ছে, তখন তো হবে, হয়ে যাচ্ছে। তখন কোনো সমস্যা নেই, তখন তো এমনিই হবে। হ্যাঁ কিন্তু আলাদা সার্ভার যখন দিচ্ছি তখন আর তাহলে আপনি এই রেকর্ড দিয়ে করছেন, আপনি সিনেম দিয়ে করছেন। হ্যাঁ ওইটাও করছি কিন্তু সে কি হচ্ছে না ওই যে পোর্টের কারণে মেইন আমি পোর্ট চেঞ্জ পোর্টের কারণে আপনি পোর্ট চেঞ্জ করেন না, এই কারণে ওই যে ওই পিসি দিয়ে যায়, একটা ডাউন হয়ে যায়, এই কারণে আপনি পোর্ট চেঞ্জ করে করবেন, পোর্ট ফরওয়ার্ড করবেন আপনার রাউটার থেকে। আপনার রিয়েল আইপিটা কোথায় বসানো? ফায়ারওয়ালে বসানো, তাইলে রিয়েল আইপি থেকে আপনি আগে পোর্ট ফরওয়ার্ড করতে হবে দুই পিসিতে, আমাদের কোনো একটা পোর্ট আলাদা পোর্ট দিয়ে পোর্ট ফরওয়ার্ড করতে হবে। আমি মেইনটা পোর্ট করে করে আছি 80 এবং 443 হুম যাওয়ার জন্য হুম এবং সাবডোমেইনটা তো আর 80 আর 443 করা যাবে না, যে কোনো অন্য একটা port অন্য একটা পোর্ট দিয়ে করবেন, আপনি অন্য একটা পোর্ট দিয়ে করবেন, সেই পোর্টে আপনি ফরওয়ার্ড করে দিবেন, তখন আপনার ওটা পেয়ে যাবেন, ঠিক আছে। দুইটা দিকে একই কোড নাম্বার আমি তো সিল চিন্তা করতেছি হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমরা ডিলিট করলাম। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা, আমরা এটাতে গেলাম, এখন হচ্ছে ডিএনএস জোন দেখার পরে এটা দেখলাম হচ্ছে আমরা পাবলিক ডিএনএস জোন। আবার চাইলে আপনারা সেম ভাবে ধরেন, মনে করেন এটা তো পাবলিক ডিএনএস জোন, এই জায়গার মধ্যে দেখেন যে ডিএনএস, হ্যাঁ এই এক সার্ভিসের একটা কাজ সম্পূর্ণভাবে দেখেন অ্যাপ সার্ভিস দেখা গেলে আপনার মানে ডাটাবেস সহ সব কিছু চলে আসবে, ওরা অনেক মানে ওটা একটু সময় লাগবে, ওটা আসলে অ্যাকচুয়ালি এটার সিলেবাসের মধ্যেও না, কারণ এই সিলেবাসটা দিলে আবার কমপ্লিট করা যাবে না, কারণ আপনাদের আমি অনেক কিছু সিলেবাসের বাইরে দেখাচ্ছি। আগে সিলেবাসটা কমপ্লিট করি, আবার রোজা তো মানে একটা এই যে কোনো একটা সামনে শু- ফাইল পাবলিশ করে দেখেন। সামনে শুক্রবার এমনি বন্ধ থাকে, তা সামনে শুক্রবার তো বন্ধ নেই, সব মিলে। সব আপনার, হ্যাঁ সামনে শুক্রবার এমনি বন্ধ থাকবো, হ্যাঁ সেটা তো, শনিবার শনিবার তো বন্ধ। হ্যাঁ মানে মূলত তো শুক্রবারে তো আমাদের ক্লাস তো হচ্ছে রাতে, ঠিক আছে। তা আমরা যদি আলাপ করে যদি হয়তো আমরা ক্লাসটা আগে করতে পারি, শনিবারে বন্ধ হবে। শনিবারে তো, বন্ধ হবে। শনিবারে তো অফিসই বন্ধ থাকবে, মানে এই কম্পিউটার সেন্টারই বন্ধ থাকবে, আচ্ছা করে আলাপ করা যাবে না। আচ্ছা, আমরা যদি চাই আমরা এই যে জায়গার মধ্যে আপনার প্রাইভেট ডিএনএস রিজলভারও আছে। প্রাইভেট ডিএনএসটা কি? প্রাইভেট ডিএনএসটা হচ্ছে মূলত আপনার আপনি কোনো ডোমেন কিনেন নাই, পাবলিক ডোমেন আপনি কিনেন নাই, আপনি পাবলিক ডোমেন কিনেন না, যেমন যে আপনার .panjari.local দিয়ে করছেন বা এইরকম যদি কোনো কিছু আপনি করতে চান, যে আপনি ডোমেনটা কিনেন নাই কিন্তু আপনি ইন হাউস আপনি ব্যবহার করতে চাচ্ছেন, ওটার মধ্যে রেকর্ড এন্ট্রি দিয়ে আপনি ইন হাউস নেম রিজলভ করতে যাচ্ছেন ওটা থেকে, হ্যাঁ এইরকম যদি আপনি চান, সেই ক্ষেত্রে আমরা এটা কি করে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি থেকেও করতে পারি। ইন হাউস অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে যে ডিএনএস তৈরি হচ্ছে, সেই জায়গার মধ্যে কিন্তু আমরা ওই যে লোকাল আইপি গুলার এন্ট্রি দিয়ে ওই জায়গার মধ্যে আমরা ওই যে আপনার ডিএনএস এর মধ্যে ডিএনএস এর অ্যাক্টিভ ডিরেক্টরি ডিএনএস জোনের মধ্যে আমরা এরকম দিতে পারি যে নেম, ওই যে ডাব্লিউ দিয়ে কি হবে, তারপর হচ্ছে মেল দিয়ে কি হবে, লোকাল আইপি গুলো আমরা দিয়ে দিই না অ্যাক্টিভ ডিরেক্টরি ডিএনএস জোনের মধ্যে, সেম জিনিসটা আমরা এই জায়গার মধ্যে প্রাইভেট ডিএনএস জোন আমরা তৈরি করতে পারি। তৈরি করে এইখানে তৈরি করব, কিন্তু আমরা লোকালি মনে করেন আমাদের কোনো নাই, অ্যাক্টিভ ডিরেক্টরি নাই, আমরা লোকালের সাথে কি করব, ওই ভিপিএন তৈরি করে তখন আমরা লোকাল থেকে কোনো কিছু নেম রিজলভ করতে চাইলে এই থেকে নেমটা রিজলভ করতে আমি অফিসে লোকাল এর করতেছি পাঞ্জাবের লোকাল আমার মার্কেটিং এ অনেক বেশি আছে যেগুলা এডি বাইরে আমি যদি এখন অ্যাজিউরে একটা পোর্টাল কিনি এবং এডি করি তাহলে এখানে সিঙ্ক করাবো কিভাবে? আপনার প্রথম হচ্ছে আপনার অনপ্রেমিসিসের যে আইডি গুলো আছে সেগুলো আপনি ইয়ার মধ্যে সিঙ্ক করাবেন, এজুরের মধ্যে সিঙ্ক করাবেন, এজুরের মধ্যে সিঙ্ক করাবেন। সিঙ্ক করার পরে এজুরের হচ্ছে আপনার প্রিমিয়াম P2 যেটা বা এন্ট্রা আইডি যেটা, এন্ট্রা আইডি 2 যেটা, সেটার একটা আপনার লাইসেন্স কিনবেন, এন্ট্রা আইডি 2 এর আপনি একটা লাইসেন্স কিনবেন, লাইসেন্স কিনে
তারপর হচ্ছে আপনার F3 F5 আছে, F3 F5 এর লাইসেন্স আপনার লাগবে আপনি যদি ফুল পিসিটাকে কন্ট্রোল করতে চান, যে কোনো জায়গা থেকে আপনি লক করে দিবেন ওই পিসি কে, আপনি যে কোনো জায়গায় লগ ইন বন্ধ করে দিতে পারেন, যে কোনো জায়গার সময় আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করে ওর আইপি ব্লক করে দিতে পারেন, ওরা তখন আপনি ওই এই লাইসেন্স গুলো আপনার লাগবে, এন্ট্রাইডি 2, তারপর হচ্ছে আপনার F3 F5। ওগুলো অনেক প্রাইস। অ্যান্ড্রয়েডি অ্যান্ড্রয়েডি 2 যেটা সেটা হচ্ছে ওটা $9 করে আপনার পার মান্থ। হ্যাঁ, ডিএলপি সলিউশন সহ, সেটাই বললাম। এই জন্য যেমন আপনি ওটাতে ফুল কন্ট্রোল পাবেন, আপনার দেখা যাচ্ছে অফিসের বাইরে থাকুন, আমি তো এগুলো কি জয়েন করাতে হবে? ওটা জয়েন করাইতে হবে, ওই পিসি গুলো জয়েন করতে হবে। হ্যাঁ, যাওয়া ছাড়া তো অপশন নেই। না ওটা ওনারা জয়েন করে নিবে, ওনাদের বলে দেবেন যে লগ ইন করতে, ওনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পিসিটা এর সাথে জয়েন করাতে হবে না? পিসিটারই তো, এই যে পিসিটার থেকে জয়েন করাবে, এই যে অ্যাকাউন্ট থেকে, এটা তো সেটিংস থেকে। নর্মাল লোকের করতে পারবে না। না কেন পারবেন, এই যে সেটিংস থেকে বলে দিবেন, সেটিংস থেকে গিয়ে এই যে এই জায়গার মধ্যে অ্যাকাউন্টস আছে না সেটিংস এর, এটা তো লোকাল অ্যাকাউন্ট, ওই এই অ্যাকাউন্টস, এই জায়গার মধ্যে মাইক্রোসফটের আইডি দিয়ে সাইন ইন করবেন, আপনি যে আইডিটা দিবেন ওই আইডি দিয়ে সাইন ইন করবেন, সাইন ইন করলে তার ডিভাইস এই জায়গায় পেয়ে যাবে, আপনার পোর্টালে পেয়ে যাবে, তখন আপনি আপনার ইচ্ছা মতন কন্ট্রোল করবেন। এটা তারা বলে দেবেন, এই যে তারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন, বলেন যে সাইন ইন করবেন, তখন আপনার সে কতক্ষণ ইউজ করতেছে না করতেছে, কি করতেছে না করতেছে সবই দেখাবে, সে কোন জায়গা থেকে লগ ইন করছে আপনার পোর্টালে, সে কি সিলেট থেকে লগ ইন করছে, সিলেটের কোন আইপি ইউজ করে লগ ইন করছে সেটাও দেখাবে। এরকম হয়েছে না যে ভেন্ডর মনে করেন আপনার অফ টাইমে লগ ইন করছে পোর্টালে, ভেন্ডরে তো অ্যাক্সেস দিতে হয়, দেয়, ভেন্ডর মনে করেন পোর্টাল থেকে পোর্টালে অ্যাক্সেস করছে, মনে করেন যে কাজ করে সে তো স্বীকার করেই না, আচ্ছা ঠিক আছে, পরে ঘাটতে যাই দেখলাম যে সিলেটের আইপি থেকে লগ ইন করছে, সিলেট থেকে লগ ইন করলো, পরে তারও কিছু খবর না, দেখলাম যে সে ছুটিতে মানে ট্যুরে গেছিল, সিলেট গেছিল, ওই সিলেট বসে লগ ইন করছে, তুই অস্বীকার করলি, বের তো করা যায় অনেক, এটা তো সিম্পল একটা ইনভেস্টিগেশন। আচ্ছা, প্রাইভেট ডিএনএস জোনটা হচ্ছে ওইটাই, যে আপনার যদি এরকম কিছু হয় তাহলে আপনি মনে করেন লোকাল থেকে আপনি মানে রিজলভ করতে পারবেন, যেটা নাকি আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ডিএনএস থেকে আমরা যে রিজলভটা করি, যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে সাথে সাথে করবেন, ঠিক আছে। আমরা নেটওয়ার্ক টপোলজি গুলো আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে, এগুলো তো আমরা আগে মানে জিনিসটা তো আমরা করছিও, যে আমরা ভিনেট বানাইছি, সাবনেট বানাইছি, ওই জিনিসগুলি আর কি, যেটার মধ্যে একটু থিওরিটিক্যাল জিনিস দেওয়া হয়েছে গ্রাফ ট্রাফ সহ। দেখছি দেখছি এই যেটার কথা বলতেছিলাম, যে আপনি যেটার কথা বলতেছিলেন যে এজুর অ্যাক্টিভ ডিরেক্টরি ম্যানেজ আইডেন্টিটি প্রোটেকশন, এখন এই জায়গার মধ্যে আমরা যাই, এখন আইডি, তারপরে হচ্ছে অথবা আমরা সরাসরিও ঢুকতে পারি, এই যে সেটিংস থেকে ঢুকা, সিকিউরিটি থেকে আইডেন্টিটি প্রোটেকশন অথেন্টিকেশন মেথড, মাইক্রোসফট আইডি প্রোটেকশন, এই যে দেখেন এই জিনিসগুলো, এগুলো হচ্ছে যে কন্ডিশনাল অ্যাক্সেস, হ্যাঁ, এগুলো মূলত হচ্ছে আপনার আপনি জায়গার মধ্যে পলিসি দিবেন কন্ডিশনাল অ্যাক্সেস এর, যে এগুলো আপনার এজুরের সলিউশন আর্কিটেক্টের মধ্যে আছে, সরি এজুর অ্যাডমিনিস্ট্রেটর সলিউশন আর্কিটেক্ট, এইগুলো হচ্ছে মূলত সলিউশন আর্কিটেক্টের পার্ট। এটা এইখানে আপনি
পলিসি দিবেন, ধরেন আপনার ইউজারের জন্য পলিসি দিবেন, আপনার টার্গেট রিসোর্সের জন্য আপনি পলিসি দিবেন, নেটওয়ার্কের জন্য পলিসি দিবেন, পলিসিটা কি রিপোর্ট করবে শুধু নাকি অন করবেন, এগুলো দিয়ে আপনার কন্ডিশনাল অ্যাক্সেস আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে, এই জায়গার মধ্যে তারপর ধরেন এই জায়গার মধ্যে আপনি একটা গেলেন, ইউজারের ক্ষেত্রে আপনি গেলেন, এই জায়গার মধ্যে হচ্ছে অল ইউজারের জন্য সিলেক্ট ইউজার্স এন্ড গ্রুপ, এই জায়গার মধ্যে যে গেস্ট ওর এক্সটার্নাল ইউজারের জন্য আপনি দিতে পারেন ডিরেক্টরি অন ইউজার্স এন্ড গ্রুপ, ইউজার্স এন্ড গ্রুপ এই জায়গায় দিতে পারেন, আপনি জায়গায় ইউজার এন্ড গ্রুপ আপনি সিলেক্ট করতে পারেন কার কার জন্য আপনি দিবেন এই পলিসিটা। লাইসেন্স ক্রাইটেরিয়া গুলো ওগুলো সিলেকশন করে রাখে। ওই যে P2 P1 P2 P1 হচ্ছে এটা আপনার ক্রাইটেরিয়া, এটা হচ্ছে আপনার লাইসেন্স কিনতে হবে। লাইসেন্স কেনার সময় এটা হচ্ছে কেনার সময়, মানে এটা তো একটা দেখালাম যে ম্যানেজড আইডেন্টিটি প্রোটেকশন, এটা হচ্ছে আপনার এন্ট্রা আইডি 2 তে এই যে জায়গার মধ্যে লাইসেন্সে গেলেন, আপনি লাইসেন্সে গেলে এই জায়গার মধ্যে আপনার ম্যানেজ, এই যে লাইসেন্স বা অল সার্ভিস ফিচার্স, এই জায়গার মধ্যে লাইসেন্সে যান, অল প্রোডাক্টসে যান, এই জায়গার মধ্যে আমার কি কি প্রোডাক্ট আছে সেটা দেখাচ্ছে। প্রিমিয়াম একটু ওই এই জায়গার মধ্যে গেলে এই যে এন্ট্রা মাইক্রোসফট এন্ট্রা স্যুট আছে, তারপরে হচ্ছে আপনার এন্ট্রাইডি গভর্নেন্স আছে, তারপর হচ্ছে এন্ট্রাইডি P2 আছে। ঠিক আছে, এখন আপনি কোনটা কিনবেন আপনি সেটা কিনতে পারেন। আপনি ফার্স্টে ট্রায়ালও ইউজ করতে পারেন, হ্যাঁ ফার্স্টে একটা ট্রায়াল ইউজ করে 1 মাসের 30 ডেজের ট্রায়াল থাকবে, যে ট্রায়াল ইনক্লুডস 100 লাইসেন্স and will be activate for 30 days beginning on the activation date. If you wish to upgrade to a paid version, you need to purchase Microsoft Android P2. এখানে আপনার পারচেস করতে হবে। ঠিক আছে, এটা মেবি $9 করে পার লাইসেন্স আর কি, হ্যাঁ পার মান্থ $9 পার লাইসেন্স। ঠিক আছে, আপনার একটা দুটো আপনার যেগুলো প্রয়োজন আপনি দুইটা ওই একটা দুটো কিনবেন, সব তো কেনার দরকার নাই। তারপরে হচ্ছে আপনার এই জায়গার মধ্যে হচ্ছে স্যুট আছে, স্যুটের মধ্যে কি কি আছে, এন্টায়ারি প্রোটেকশন আছে, এন্টার গভর্নেন্স আছে, ইন্টারনেট অ্যাক্সেস আছে, প্রাইভেট অ্যাক্সেস আছে, এন্টায়ারি ভেরিফাইড আছে। ঠিক আছে, 5টা প্রোডাক্ট আছে। আর মূলত আপনি P2 কিনলে আপনি সবকিছুই পেয়ে যাবেন। গভর্নেন্স এর মধ্যে এরকম এক একটার মধ্যে এক এক ধরনের ফিচার আছে। ঠিক আছে, তো গভর্নেন্সটা আমাদের এই জায়গার জন্য না, আমাদের বাংলাদেশের জন্য হচ্ছে স্যুট অথবা আমরা P2টা কিনতে পারি। P2 কিনলে আমাদের সবকিছু চলে আসতেছে। আর তারপরেও আপনার ওই যে ফুল যদি না P2 প্রিমিয়াম P2 আগে নাম ছিল আর কি, প্রিমিয়াম P1 ছিল, প্রিমিয়াম P2 ছিল, এখন সেটা হয়ে গেছে ওই যে এন্ট্রা আইডি স্যুট আর হচ্ছে এন্ট্রা আইডি P2। এরা ডে বাই ডে নাম চেঞ্জ করে, এই যে মাইক্রোসফট এন্ট্রা স্যুট আর হচ্ছে এন্ট্রা আইডি গভর্নেন্স আর হচ্ছে আপনার এন্ট্রা আইডি P2, এই তিনটা নাম। আচ্ছা, কেউ যদি মানে না মানে মনে হয় যে আলো হয়ে যাচ্ছি বা আপনি আলো হয়ে যাচ্ছেন তাহলে প্রশ্ন করবেন। ঠিক আছে, মানে অনলাইনে যারা আছেন যদি মনে হয় যে কোনো কনফিউশন তাহলে প্রশ্ন করবেন। আচ্ছা, আমরা হচ্ছে এখন আবার আজান দিয়ে দিবে একটু পরে। আমরা যদি সেলফ রিসেট, হ্যাঁ 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 না এগুলো তো আছে, এগুলো আমাদের সিলেবাসের মধ্যেই তো। এই যেমন ধরেন আমি তো আপনার ইয়েরটা না 104, কিন্তু এগুলো আমাদের কিছু আছে ইয়ের মধ্যে যেগুলো আমি আলোচনা আছে কিছু আমাদের এই কারণে আমি এগুলো কিন্তু এই শীটের মধ্যে আমি অ্যাড করছি, যে এন্ট্রাইডির P2 কিভাবে ট্রাই অ্যাক্টিভেট করতে হয়, এই জিনিসগুলো আমি আমার এই যে শীটের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, তারপর হচ্ছে যে আইডেন্টিটি প্রোটেকশন, এখন এটা হচ্ছে যে পর্যন্ত আপনার নাকি লাইসেন্স না আসবে আপনি আপনার মানে ধরেন আমার ওই পোর্টালে আপনি পাবেন না, কারণ ওই পোর্টালে তো P2 লাইসেন্স নাই এবং ওটা ট্রায়াল ভার্সন অনেক আগেই অ্যাক্টিভ করা হয়েছে, তো ওটার মধ্যে আপনি পাবেন না। আপনি এইটার মধ্যে যেমন দেখাইলাম যে এই জায়গার মধ্যে আপনার এই জিনিসগুলো আপনি কন্ডিশনাল অ্যাক্সেসের মধ্যে বা আইডেন্টিটি প্রোটেকশনের মধ্যে আপনার এই জিনিসগুলো আছে, আপনি ব্যবহার করতে পারেন আইডেন্টিটি প্রোটেকশনের মধ্যে আপনার। তারপর যে সাইন ইন রিস্কি পলিসি আছে, ইউজার রিস্কি পলিসি আছে, যে আপনার মনে হচ্ছে যে ইউজারটা রিস্কি। তারপর হচ্ছে সাইন ইন রিস্কি, আপনার মনে হচ্ছে যে ওই লোকেশনটা বা ওইখান থেকে আপনার রিস্কি লো এন্ড অ্যাবভ, আপনি কি হিসেবে ডিক্লেয়ার করবেন, আপনি ইউজারকে আগে ইউজার দিবেন, কন্ট্রোল করবেন, আপনি কি অ্যাক্সেসটা ব্লক করবেন না কি করবেন, সেগুলো আপনি যে অ্যালাউ করবেন না ব্লক করবেন,
বা অথবা আপনি মনে করেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে দিবেন, যে সে ওই জায়গা থেকে মানে এই ইউজারে লগ ইন করতে হলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক ইউজ করতে হবে। ঠিক আছে, এরকম করে আপনি কন্ডিশন দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার সেলফ রিসেট পাসওয়ার্ড, এটা মনে হয় আমরা দেখাইছিলাম। সেলফ রিসেট পাসওয়ার্ড আমরা দেখছি। কন্ডিশনাল অ্যাক্সেসটা তো বললামই, যে কন্ডিশনাল অ্যাক্সেস পাবেন হচ্ছে আপনি মাইক্রোসফট অ্যান্ড্রয়েডের মধ্যেই আপনার এই যে সিকিউরিটির ভিতরে এখানে এই যে মাইক্রোসফট অ্যান্ড্রয়েড কন্ডিশন, এগুলো হচ্ছে ডকুমেন্ট। তারপরে হচ্ছে হ্যাঁ না, এটা একটু কাজ করবেন, ওটাতে অ্যান্ড্রয়েড একটু কাজ করবে, ওটা কিনতে হবে, এটার জন্য অ্যান্ড্রয়েড একটু কিনতে হবে। এখানে আপনার অথেন্টিকেশন মেথড, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, অথবা আপনি আইডেন্টিটি প্রোটেকশনটা যদি পাইতে চান সেক্ষেত্রে আপনি সার্চ দিলে আইডেন্টিটি প্রোটেকশন চলে আসবে, এটা আলাদা একটা ট্যাব হিসাবে আছে। এটির হাইব্রিড কানেক্টিভিটি দেখছি আমরা। এরপর আমরা নামাজের পরে দেখবো হচ্ছে এজুর ফাইল সিঙ্কটা। এজুর ফাইল সিঙ্কটা হচ্ছে যে আপনার কোনো একটা সার্ভার, আপনি ফাইল সার্ভার আপনি বানাইছেন, ওই জায়গার মধ্যে এজুরের মধ্যে আপনার এজুরের সাথে আপনার ওই ফাইল সার্ভার গুলো ফাইলগুলো আপনি সিঙ্ক করবেন, লোকালের সাথে আপনি এজুরের মধ্যে সিঙ্ক করবেন, যে একটা ব্যাকআপ কপি থাকবে। লোকালে তো আপনার ফাইল সার্ভার আছে, ফাইলগুলো আপনি এজুরের মধ্যে ব্যাকআপ করতে থাকবেন। এই জিনিসটা আমরা দেখবো। এবং এটার জন্য আপনার কি লাগবে, প্রিরিকুইজিট কি, যে একটা an Azure file share in the name region, same region that you want to deploy Azure file sync। ঠিক আছে, আচ্ছা এই জায়গার মধ্যে হচ্ছে যে জিনিসটা আসলে বোঝাইছে কি, যে আপনার Azure file sync বলে আপনার একটা সার্ভিস আছে, সেই সার্ভিসটা আপনার নিতে হবে, এবং সেই সার্ভিসটা আপনি সেই জায়গায় নিবেন, সেই রিজনের মধ্যে নিবেন যেই রিজনে আপনি ফাইল শেয়ারটা তৈরি করবেন। ফাইল শেয়ার বলতে তো আপনার একটা তো স্টোরেজ লাগবে, হ্যাঁ ওই একই রিজনে, যেই রিজনে আপনি ফাইল সিঙ্ক সার্ভিসটা তৈরি করবেন সেই রিজনে আপনার স্টোরেজটা আপনি নেবেন, একই রিজনে। দুইটা ডিফারেন্ট রিজনে নিলে হবে না। ঠিক আছে, এজুরের ফাইল সিঙ্ক একটা সার্ভিস, আর আপনি অন প্রিমিসিসের সার্ভারটার যে আপনি ব্যাকআপ এজুরের মধ্যে করবেন, তাহলে আপনার এজুরের স্টোরেজ নিতে হবে। ওই স্টোরেজ সার্ভিসটা যে জায়গায় নেবেন আপনি, এবং ফাইল সিঙ্ক যেই রিসোর্সটা আপনি তৈরি করবেন, ফাইল সিঙ্ক হচ্ছে দুইটার মধ্যে কানেক্টিভিটি তৈরি করা, অন প্রেম আর এজুরের মধ্যে। তো দুইটার মধ্যে যে কানেক্টিভিটি তৈরি করবে এজুরের ফাইল সিঙ্ক সার্ভিসটা, এজুরের ফাইল সিঙ্ক সার্ভিস প্লাস হচ্ছে আপনার এজুরের মধ্যে যে একটা ফাইল রাখার জন্য যে আপনি একটা স্টোরেজ তৈরি করবেন, সেই ফাইল শেয়ারটার জন্য যে স্টোরেজটা তৈরি করবেন সেটা একই রিজনের মধ্যে হতো। দুই রিজনে হলে হবে না। এই আমাদের দুইটা রিসোর্স, একটা হচ্ছে এজুরের ফাইল শেয়ার, এজুরের ফাইল শেয়ারটা কোথায়, স্টোরেজের ভিতরে এজুরের ফাইল শেয়ার, আর একটা হচ্ছে এজুরের ফাইল সিঙ্ক। এই ফাইল সিঙ্কটার কাজ হচ্ছে অন প্রিমিসিসের ফাইল সার্ভার, অন প্রিমিসিসের সার্ভারের সাথে আপনার এজুরের ফাইল শেয়ারের সাথে কানেক্টিভিটি তৈরি করে। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরে হচ্ছে রিজিওনাল বা রিজন অ্যাভেলেবিলিটি ফর এজুর ফাইল সিঙ্ক। এই এজুর ফাইল সিঙ্কের সব রিজনে অ্যাভেলেবেল না, সব রিজনে এজুর ফাইল সিঙ্ক অ্যাভেলেবেল না। তাইলে আপনার আগে স্টোরেজটা বানানোর আগে, প্ল্যান করার আগে আপনার দেখে নিতে হবে কোন কোন রিজনে এজুরের ফাইল সিঙ্ক এই সার্ভিসটা অ্যাভেলেবেল আছে। আপনি একটা রিজনের মধ্যে স্টোরেজ বানাইলেন চিন্তা করে দুই জায়গার মধ্যে, পরে ওই জায়গার মধ্যে স্টোরেজ নিয়ে আপনি দেখলেন দুই জায়গার মধ্যে এজুর ফাইল সিঙ্কই নেই, এই সার্ভিসটা না, তা তো হবে না। এই জন্য আগে আপনার দেখে নিতে হবে যে এজুরের ফাইল সিঙ্কটা অ্যাভেলেবেল আছে কোন রিজনের মধ্যে। ম্যাক্সিমাম জায়গায় আছে, তারপর আপনি বানাইতে গেলেই দেখবেন, এই জন্য আপনার আগে প্ল্যান করে নিতে হবে, তারপর আপনার স্টোরেজ অ্যাকাউন্ট বানাতে হবে। ঠিক আছে, আপনার আগে মাথায় রাখতে হবে স্টোরেজ অ্যাকাউন্ট এবং ফাইল সিঙ্ক দুইটা এক রিজনের মধ্যে হইতে হইব। দুইটা এক রিজনের মধ্যে হওয়ার আগে আপনার কি করতে হবে, ফাইল সিঙ্কটা দেখতে হবে যে কোন রিজনে অ্যাভেলেবেল, যে রিজনে অ্যাভেলেবেল ভিম দিয়ে যে কোনো একটা পিসি থেকে লোকেশন দেখে স্ক্যান করে দিতে পারি ফাইলকে। এখানে তো এখানে আছে জিনিসটা, যে আমার ফাইল সার্ভার লাগবে এরকম না, নাকি আমি যে কোনো পিসি থেকে যে কোনো পিসিতে আপনি সিঙ্ক করে দেবেন। তারপর হচ্ছে আপনার ক্রিয়েট এজু স্টোরেজ অ্যাকাউন্ট আপনার তৈরি করতে হবে। ক্রিয়েট স্টোরেজ অ্যাকাউন্টের ভিতরে আপনার একটা ফাইল শেয়ার তৈরি করতে হবে।
at least one supported instance of Windows Server or Windows Server cluster to sync with Azure File Sync. এই জায়গার মধ্যে হচ্ছে আপনার 2000, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে ওই যে পিসির ফাইলগুলারে আপনি সিঙ্ক করাতে চাচ্ছেন আর কি এর মধ্যে, সেটাও পারবেন, সেটা ডিফারেন্ট ওয়েতে। আর এটা ওটার জন্য হচ্ছে ভিমের যেটা ওটা হচ্ছে আলাদা একটা সার্ভিস। আর আপনার এটা হচ্ছে ফাইল সার্ভারের জন্য, এটা এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফাইল সার্ভারের জন্য। স্যার আর যেটা জি এটা স্যার অন প্রিমাইসেস এর যে কোনো একটা ফাইল সার্ভার পুরা ভিএম যে কোনো একটা ভিএম এর ব্যাকআপ নেবে এরকম। ভিএম এর ফাইলের ব্যাকআপ নেবে, ভিএম এর ফাইলটার ব্যাকআপ নেবে। যে মানে পুরো ব্যাকআপ বলতে হচ্ছে যে পুরো ব্যাকআপ তো আমরা দেখছি যে একটা ভিএম এর ব্যাকআপ কিভাবে নিতে হয়, কিন্তু এটা হচ্ছে পুরো ভিএম এর ব্যাকআপ, এটা হচ্ছে ফাইলের ব্যাকআপ। অন প্রিমিসিসের একটা ফাইল বা একটা ফোল্ডার বা একটা শেয়ার ড্রাইভ, ওইটার একটা আপনি ব্যাকআপ নেবেন। এবং যেই সার্ভারের মধ্যে আপনার ব্যাকআপ, যেই সার্ভারের ফাইলটা আপনি ব্যাকআপ নেবেন, সেই সার্ভারের আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম হতে হবে, লাস্ট অপারেটিং সিস্টেম হচ্ছে 12। ওকে। ঠিক আছে, 12 এর আগের অপারেটিং সিস্টেম হলে এটা কাজ করবে নেবেন। একটা জিনিস দেখবেন যে যারা নাকি 12 ব্যবহার করেন, 12 থেকে নিয়ে আপনার 2020 বলেন, মোটামুটি যে 12 পারে সে 2022 এর মধ্যেও কাজ করতে পারবে। এটা একটা সিমিলারিটিজ আছে। এটা কি ন্যাস থেকে হবে না? না, ন্যাশ তো আলাদা জিনিস। ন্যাস তো ফাইল মানে ফাইল তো হবে, ন্যাশ থেকে যে হবে না তা না। ন্যাশের জন্য, ন্যাশের মধ্যে দেখবেন যে আপনার অপশন আছে, যে ন্যাশ টু ন্যাশ কপি করার অপশন আছে। ন্যাশের থেকে আপনার অন্য ইয়ে থেকে কি বলে ড্রাইভ থেকে ন্যাশের মধ্যে কপি করার অপশন আছে। আবার ন্যাশ থেকে অন্য ড্রাইভে কপি করার অপশন আছে। এগুলো তো অটোমেটিক, ন্যাশের মধ্যে এগুলো আপনার অটোমেটিক আপনি করতে পারতেছেন। ন্যাশ থেকে অন্য জায়গায় নিতে পারবেন, অন্য জায়গা থেকেও ন্যাশের মধ্যে নিতে পারবেন। এটা হ্যাঁ এটা তো আমরা যারা ন্যাশ ইউজ করতেছেন তারা এটা জানেনি যে আপনি একটা পিসির ওই যে ভিম যেটা করে, যে পিসির একটা ড্রাইভকে আপনি বা একটা ফোল্ডারকে আপনি শেয়ার করে দিচ্ছেন, সেই শেয়ারটা ভিমের মধ্যে আপনি করে দিচ্ছেন। আবার ন্যাশের মধ্যেও কিন্তু সেম জিনিসই, যে আপনি পিসির একটা ড্রাইভকে আপনি ফোল্ডারকে আপনি শেয়ার করছেন, শেয়ার করে ওটারে আপনি ন্যাশের থেকে ওই আইপি তে ঢুকে আপনি অ্যাক্সেস দেখাই দিচ্ছেন, এসএমডি অ্যাক্সেস দিয়ে বা আপনার যে অ্যাক্সেসই হোক দেখাই দিয়ে আপনি এজেন্ট দিয়ে দেখা দিলে এজেন্ট দিয়ে দেখা যায়। ন্যাশেরটা হচ্ছে সরাসরি ন্যাশ থেকে আপনি দেখাই দিতে পারেন। ন্যাশেরটা আর কোনো এজেন্ট বা অন্য ভীম কোনো যে কিছু ইনস্টল করতে হয় না। ভীম যেটা করতেছে এটা কি অ্যাজুর বা মাইক্রোসফটের কোনো সার্ভিস নাই যে ওই অটো সিনকে মানে ডাটা ব্যাকআপ নেওয়াটা? এই যে এইটা একটা দেখতেছি আমরা এখন ফাইল সিঙ্ক। এটা হচ্ছে ফাইল সিঙ্ক, হ্যাঁ। আর হুম, হুম। ডাটা ব্যাকআপ বলতে হচ্ছে আপনি কি ডাটাবেজে ডাটা বলতেছেন নাকি না ডাটা বেজে না, আমি এটা ফাইল ব্যাকআপের কথাই বলতেছি। এই যে ফাইল ব্যাকআপ, এটা আমরা দেখতেছি। ফাইল ফোল্ডার, হ্যাঁ এটা হ্যাঁ, দেখতেছি এটা আমরা। আমরা দেখতেছি, এটা আমরা দেখতেছি। এটা উইন্ডোজ সার্ভারের মধ্যে ব্যাকআপ হবে। মানে উইন্ডোজ সার্ভারে যে ফাইলটা আছে এটা আমরা এজুরের মধ্যে নিয়ে যাব, ঠিক আছে। ওকে। আচ্ছা, প্রিভিউটা দেখলাম। এখন আমরা নামাজের পরে হচ্ছে প্রোডাকশন, মানে আমরা লাইভের প্র্যাকটিসটা দেখবো আর কি, ঠিক আছে। আমরা একটু নামাজটা পড়ে আসছি, 20টা মিনিটের জন্য একটু বিরতি থাকুক, আমরা নামাজ পড়ে এসে বাকিটা দেখি। পজ দিলাম। আচ্ছা, আমরা পুরাতন না, আমরা নতুনই বানাই একটা সার্ভার, ঠিক আছে। পুরাতনটারে ইউজ করার থেকে তিনটারে শাটডাউন করে চালু করছিলাম। মনে থাকে না অনেক সময়, যেমন আমারই তো মনে ছিল না, তিনটারে আমি অফ করিনি কোনো কারণে। ফাইলে এসআরভি এগুলো আমরা এজ ইট ইজ যা আছে তাই রাখলাম, এই এখানে স্ট্যান্ডার্ড করে দিলাম। Admins।
আমরা তো এনার্জি টেনার্জি এগুলো দেখছি। এই যে আপনার এই লোড ব্যালেন্সার টোড ব্যালেন্সার অ্যাপ্লিকেশন কিট এগুলো সব আপনার এজুরের মধ্যে আপনাদের করাইছে না? জি আপনাদের অ্যাপ সার্ভিস করাইছিল? অবশ্য অ্যাপ সার্ভিস মনে হয় এখন বাদও দিয়ে দিছে করে। এখন হইতে পারে যে আপনার এজুর অ্যাডমিনিস্ট্রেটরে নাই। আমি এই কারণে এটা যেটা লঞ্চ করছি যে সব সহ আর কি, অ্যাডমিনিস্ট্রেটর প্লাস সলিউশন আর্কিটেক্ট, হাফ কইরা ওরকম বেনিফিট। বাদ দেন ওই যে বেশিরভাগ হচ্ছে কিছু শিখে আর সেখানে জন্য চলে আসে হম, সেই ইনভেস্টমেন্টটা শিখানোটা তো সহজ, শিখানোটা সহজ, কারণ মনে করে যে যে শিখতে আসছে সে তো জানা না। এটা হইতেছে একটা সহজ জিনিস মনে করে ভালো ওই জিনিসটা, ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশের জন্য তো এটা সহজ। আমি আপনার মনে করেন এরকম অনেক দেশের অনেক অফার পাইছি, থাইল্যান্ডের থেকে অফার পাইছি মানে ট্রেনিং দেওয়ার জন্য, ইংল্যান্ডের থেকে। কারণ ওই যে আমি যে ট্রেনিং যে করে আগে যখন নাকি মনে করেন আগে তো রেগুলার আমি লিঙ্কডিনের মধ্যে আমি ট্রেনিং যে করে বিভিন্ন ব্যানার ট্যানার দিতাম না, তখন এরকম আমার কাছে অফার আসে ট্রেনিং করানোর জন্য, 3 দিনের ট্রেনিং এজুরে, 4 দিনের ট্রেনিং বা 1 সপ্তাহ ট্রেনিং, ঠিক আছে। আমি ওগুলো ম্যাক্সিমাম রিফিউজ করতাম। কি বলে রিফিউজ করতাম? যে আমি ব্যস্ত, এটা সেটা এখন খুব রাশ আওয়াজ চলতেছে, পরবর্তীতে যোগাযোগ করো। আমি একটা কোনো ভাষাগত কারণে আমি রিফিউজ, কারণ আমি আপনার বাংলায় যতটুকু সুন্দরভাবে বোঝাইতে পারবো, আমি কিন্তু আসলে ইংলিশে, মানে আমি ইংলিশে আমার, যেমন ধরেন কালকে একজনের সাথে, কালকে বৃহস্পতিবার গেল না, হ্যাঁ কালকেই তো, কালকে 11টার দিকে, মানে আমি মেসেজটা খেয়াল করছি 9টা 58-তে, যে মানে হোয়াটসঅ্যাপ অন করে বাসার থেকে অফিসে হোয়াটসঅ্যাপ অন করছি, দেখি যে আমার 10টা যে 10:30 হোটেল আমারিতে থাকার জন্য এক মার্কেটটাই বলছি। তো তারপরে যেমন মনে করেন মিটিং, অফিসিয়াল মিটিং, এখন তো 10:30 গেল, তারপরে যাই হোক 11টার মধ্যে পৌঁছে গেছি। যার সাথে মিটিং হচ্ছে সে ইন্ডিয়ান ছিল, আর ইন্ডিয়ান মিলে কথা বলতে সহজ হয়েছে। ইন্ডিয়ানদের ইংলিশ কিন্তু বোঝানো যায় সহজে, ওদের সাথে ওদের বোঝানো যায় সহজে। কিন্তু একটা ইউকে বা আপনার তার মানে আমি যতই বলবো কিন্তু তারটা তো আমি, দেশগুলোতে ইংলিশ বুঝে না আর ওরা ইংলিশ ইয়ে ঠিক আছে। শিখলে আরো বেশি এই জন্য আপনার মনে করেন জিনিসটা হচ্ছে, একটা হচ্ছে যে আপনি বলবেন, কিন্তু আপনারটা তো বুঝতে হবে তো তার, এবং সে যে প্রশ্নটা করবে আপনারটা বুঝছে ওটার তো অ্যান্সার দিতেই হবে। কারণ আমি মনে করেন বাইরে কেন করাতে চাই না, এই একটা কারণে করাতে চাই না দেশের বাইরে, কারণ আমি তো আসলে পরে এক মানে একটা বদনাম হয়ে যেতে পারে। এখন মনে করেন আপনি আমারে হয়তো পছন্দ করতে পারেন যে আপনি একটা প্রশ্ন করতেছেন, আমার এর উত্তর দিতেছি, ওটা আপনার কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারতেছেন। কিন্তু যখন দেখবেন যে না আমি বোঝাইতে পারতেছি না, আপনাকে বলতে পারতেছি না, তখন তো আপনি তো আমার প্রতি আপনার একটা, যতই আমি জানি যা কিছুই জানি, আমি যদি বুঝাইতে না পারি ওটা তো কোনো মূল্য নাই, ঠিক আছে। তা এই জায়গার জন্য এই কারণে আমি না অনেক এরকম অফার আমি দিয়ে দিছি, মানে বাদ দিয়ে দিছি, না করে দিছি। একটা হচ্ছে যে মানে ট্রেনিংটা আলাদা জিনিস, একটা হচ্ছে যে আপনি কোনো টেকনিক্যাল কাজ করবেন, কোনো সমস্যা নেই। গ্রামীণ ব্যাংক অস্ট্রেলিয়া পুরোটাই ডিপ্লয় করছি আমি, একেবারে ডাটাবেস থেকে নিয়ে সিকিউরিটি টিকিউরিটি যা কিছু আছে সব আমি করছি। ওটা আমি কি করছি, যে এটা আমি একটা, ধরেন আমাদের প্রধান উপদেষ্টাকে ওনার একটা পলিসি মেনটেন করছি, উনি বলছিল তোমরা বিদেশিদের সাথে কাজ করার সময় তোমরা কথা কম বলবা, যখন বিদেশির কোনো রিকোয়ারমেন্ট থাকবো তোমরা বলবা যে লিখিত মানে লিখা দাও, তুমি মেল করো, আমি একটু ব্যস্ত আছি, তুমি মেল করো বা তুমি মেসেজ দাও, তখন মেসেজটা পড়ে আপনি উত্তরটা বুঝাই দিতে পারবেন। আমি সেম গ্রামীণ ব্যাংক অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি সেম জিনিসটা মেনটেন করছি, আমি ডকুমেন্ট রেডি রাখছি, বুঝাইতেছি যে আমি এই জিনিস ইমপ্লিমেন্ট করবো, প্রশ্ন করছে। তা আমি বললাম যে দেখো বিনোদ, যে তুমি যে প্রশ্ন করতেছো তুমি এই মাঝখানে তুমি প্রশ্নগুলো টুকে রাখো, একবারে মিটিং শেষে তুমি আমার তোমার যেসব প্রশ্ন আছে তুমি সেগুলো কইরো। এই লেখাটা আমি রেডি করে রাখছি, যদি মাঝখানে প্রশ্ন করে তাহলে আমি কি বলবো। এটা আমি প্রিপারেশন নিয়ে রাখছি, মাঝখানে প্রশ্ন করলে কি বলবো। ও মাঝখানে প্রশ্ন করছে, ওরা আমি এটা বলছি, বলার পরে ঠিক আছে ও প্রশ্ন টুকছে। যখন এই মিটিং শেষ হয়েছে তখন ওর প্রশ্ন বলা শুরু করছে, তখন আমি বলছি যে বিনোদ তুমি ই করো, তোমার প্রশ্নগুলো তুমি মেল করে দাও, ঠিক আছে, আমার একটু ব্যস্ততা আছে, তুমি মেল করে দাও, তারপর তোমার আমি অ্যান্সার দিচ্ছি। ও যখন আবার মেল করছে, ওটা মেলে অ্যান্সার দিয়ে দিছি, না হলে পরে আবার রেডি করে ওটা আবার দেখাই দিছি, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এরকমই। ওটা ওটা সহজ, কাজ করা সহজ, কিন্তু ট্রেনিংটা তো একেবারে লাইভ। আপনারা যা বলবে সাথে সাথে আপনার একটা, কিন্তু তারা করছেন সেটা জানি বাইরে থেকে হয়তো দেখাই দিয়েছেন ধরাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে একটা হচ্ছে যে ভাষাগত না বুঝলে আপনার মানে, আর বিদেশিদের সাথে তো বিশেষ করে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এগুলোর তো ভাষাগত তো নেটিভ ইংলিশটা তো খুব কঠিন, খুব কঠিন। দিয়েছে না,
আচ্ছা, ফাইল সার্ভারে আমরা যাই। এক্সচেঞ্জ এটা ইংলিশ ইউজ করেন হুম যদি ইংরেজিরা আচ্ছা, আমাদের একটা আমরা সার্ভার রেডি করে রাখলাম। এখন হচ্ছে প্রথম হচ্ছে আমরা ডিপ্লয় এজুর ফাইল সিঙ্ক এজেন্ট। আমরা এজুর ফাইল সিঙ্ক এজেন্টটা তৈরি করব হচ্ছে এখানে দেখেন যে আমরা হচ্ছে রিজন অ্যাভেলেবিলিটি আছে কিনা আমরা সেটা দেখে নিব, একটা স্টোরেজ অ্যাকাউন্ট আমরা বানাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে যে এজুর ফাইল সিঙ্ক এজেন্টের জন্য আমরা যেই রিজনে কাজ করতেছি, আমরা এখানে আমরা যাই হচ্ছে ফাইল সিঙ্ক এজুর এজুর ফাইল সিঙ্ক। আমরা এই এজুর ফাইল সিঙ্কের মধ্যে আমরা ফাইল সিঙ্ক ক্রিয়েট করতে নিই, আমরা আগে দেখে নিই একটা জিনিস যে আমাদের এই যে স্টোরেজ জোনের মধ্যে এজুর ফাইল সিঙ্ক অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এটা এটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটা আমরা আমরা একটা স্টোরেজ অ্যাকাউন্ট এখানে দেখি, স্টোরেজ অ্যাকাউন্টটাকে আগে বানাইতে বলছে না পরে? আমরা একটা স্টোরেজ অ্যাকাউন্ট বানাই নি আগে। হ্যাঁ, স্টোরেজ অ্যাকাউন্ট আমরা আগেই বানাই নি সেম রিজনের মধ্যে স্টোরেজ অ্যাকাউন্টস। আচ্ছা, আমাদের বানানো আছে একটা বানজেরি নামে, তাহলে আমরা তো এটাই ইউজ করতে পারি। ফাইল শেয়ার বানানো আছে? এটা বানাইছিলাম আমরা ম্যাপ ড্রাইভের জন্য, ওটা আছে কিনা ডিলিট করে ফেলেছি, ডিলিট করে ফেলেছি ওটা ডিলিট করে ফেলেছি। হ্যাঁ, ডিলিট করে ফেলেছি। আচ্ছা, তাহলে আমরা একটা ফাইল শেয়ার বানাই নেই। আমরা ধরেন আমরা একটা নাম দিলাম হচ্ছে এজুর বা এজেড ফাইল শেয়ার, ফাইল শেয়ার। আচ্ছা, এর মধ্যে কি দিছে ফাইল শেয়ার লোয়ার কেস এজেড ফাইল শেয়ার। আচ্ছা, এখানে অ্যাক্সেসটা হচ্ছে ট্রানজিশন অপটিমাইজ আছে, হট আছে, কোল্ড আছে, ঠিক আছে। ট্রানজিশন অপটিমাইজ কি, যে লোয়েস্ট ট্রানজাকশন কস্ট প্রাইসিং ফর ট্রানজাকশন হেভি ওয়ার্কলোডস দ্যাট ডোন্ট নিড টু লো ল্যাটেন্সি need the low latency offered by premium file share recommended while migrating data to Azure files। এটা মূলত হচ্ছে যে আপনার এই রিজনে আবার প্রিমিয়াম অ্যাভেলেবেল না। হ্যাঁ, এটার মধ্যে 4টা অপশন আছে, তো 4টার মধ্যে প্রিমিয়াম অ্যাভেলেবেল না। এর হচ্ছে আপনার ল্যাটেন্সি লো হবে এবং মাইক্রোসফট এটা রিকমেন্ড করে যখন নাকি আপনি একেবারে বাল্ক ফাইল আপনি মানে এট এ টাইম যে 2 TB 4 TB, তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনার চলে আসবে, এর মধ্যে ল্যাটেন্সি কম থাকবে, দ্রুত সময়ের মধ্যে আপনার মাইগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন মাইক্রোসফট। হ্যাঁ, প্রিমিয়ামটা অথবা ট্রানজিশন অপটিমাইজড, ঠিক আছে। যেহেতু এটার মধ্যে প্রিমিয়াম অ্যাভেলেবেল না, আমরা ট্রানজিশন অপটিমাইজডটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আপনার ইয়ের ক্ষেত্রে, হ্যাঁ, সিঙ্ক্রোনাইজেশনের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ব্যাকআপে গেলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এইখানে আমরা সার্ভিস গোল টার্ভিস এগুলো তো আমরা ক্রিয়েট করার সময় দেখছিলাম আসলে এই যে ফাইল শেয়ারটা আমরা কিভাবে ক্রিয়েট করি। আমরা এক্সিস্টিং আমাদের ওই যে আমরা এটি ভল নামে একটা ভল বানাইছিলাম, খেয়াল আছে না? ঠিক আছে, যদি ব্যাকআপ নিতে চাই, যদি ব্যাকআপ না নিতে চাই কিছুই না, আমরা এই ফাইল শেয়ারটা যদি ব্যাকআপ করতে চাই, যে ফাইল যে ফোল্ডারটা আমরা বানাইতেছি ওইটার যদি আবার একটা আমরা ব্যাকআপ করতে চাই, একটা হচ্ছে আমরা অনপ্রেম থেকে সিঙ্ক করাবো হচ্ছে,
হ্যাঁ, এই ফাইলের ভিতরে সিঙ্ক করাবো। আবার এটা হচ্ছে যে এটার একটা ব্যাকআপ রাখবো, সেই ক্ষেত্রে আমরা এই ব্যাকআপটা এখান থেকে চালু করতে পারি, আবার চালু নাও করতে পারি। আচ্ছা, চালু করলে অপশন হচ্ছে এগুলো, যে আমরা এই জায়গার মধ্যে ব্যাকআপের কথা বলছিলাম আমার স্টোরেজের ক্লাসের মধ্যে, যে ব্যাকআপের জন্য আপনার রিকভারি সার্ভিস বোল্ট লাগবে যদি ব্যাকআপ তৈরি করেন, আর না হলে তো নাই। আচ্ছা, নেক্সটে গেলাম। নেক্সটে যে এটা ভ্যালিডিটি পাস হয়ে গেছে, ক্রিয়েট, আমরা একটা ফাইল শেয়ার তৈরি করে নিলাম। আচ্ছা, এখন যাই আমরা ইয়ের মধ্যে যাই। না, ফাইল সিঙ্ক এজেন্টের মধ্যে, ফাইল সিঙ্কের মধ্যে আর কি, এজুর ফাইল সিঙ্কের মধ্যে। আচ্ছা, ডিপ্লয় এজুর ফাইল সিঙ্ক, এগুলো আসলে প্রত্যেকটাই আপনি যাই ডিপ্লয় করবেন, আসলে এই ডিপ্লয়টা একই জিনিস, কিন্তু আপনারা আসলে মূল জিনিসটা জানতে হবে যে আসলে কোনটার কি কাজ। মূল জিনিসটা হচ্ছে এটা। কারণ ক্রিয়েট কিন্তু মানে সিমিলার এজ ইট ইজ, জাস্ট আপনার রিসোর্স গ্রুপ নিতে হচ্ছে, নাম দিতে হচ্ছে, রিজন সিলেক্ট করতে হচ্ছে। ম্যাক্সিমাম হচ্ছে রিসোর্স গ্রুপের মধ্যে। হ্যাঁ, রিসোর্স গ্রুপের মতো, ঠিক আছে, একই জিনিস ঘুরে ফিরে। এর মধ্যে ভিএমডিএম মানে, তবে হ্যাঁ পার্থক্য আছে। এগুলো যেমন খুব দ্রুত হয়ে যাচ্ছে, যখন আপনার ওই যে আপনি ই করবেন, কি বলে ওটা, ভিপিএন করবেন, তখন ভিপিএন এর একটা সার্ভিস ক্রিয়েট করতে গেলে 30-35 মিনিট সময় নিয়ে নেবে, ঠিক আছে। হ্যাঁ, এরকম একটা জিনিস সময় নিয়ে নেবে, ঠিক আছে। এখানে ক্রিয়েট হতেই সময় নেই। এখানে ক্রিয়েট হতেই সময় নেবে এই সার্ভিসটা, ঠিক আছে। যেরকম ফায়ার হলে মেশিন করে করে এরকম হবে। না, টেস্ট করে হয়ে যাচ্ছে, হয়ে না, ঠিক আছে। আচ্ছা, স্টোরেজ, তাহলে এটার নাম দিলাম হচ্ছে এসটি, হ্যাঁ, সিঙ্ক। আচ্ছা, এসটি সিঙ্ক দিলাম, স্টোরেজ সিঙ্ক। তারপর হচ্ছে নেক্সটে গেল নেটওয়ার্কিং। আমরা কি প্রাইভেট এন্ডপয়েন্টস করব, নির্দিষ্ট করে দিব, নির্দিষ্ট করে দিলে আমাদের এন্ডপয়েন্ট সিলেক্ট করতে হবে, নির্দিষ্ট করতে হবে। আর আমরা আসলে প্রাইভেট এন্ডপয়েন্ট আমরা করতেছি না, আমরা পাবলিক, আমাদের এই জায়গায় কোনো ভিপিএন নাই, আমরা পাবলিক আইপি থেকে আমরা পাবলিক টু পাবলিক আমরা এটাই করতেছি, কারণ আমরা অল নেটওয়ার্কস আমরা অ্যালাউ করে দিলাম। আর আপনি যখন নাকি করবেন আপনার সিকিউরিটি মেনটেনের জন্য, আপনি তখন আপনার প্রাইভেট ইনভেন্ট, আপনি তো ভিপিএন করবেন, এটা করবেন, সেটা করবেন, অনেক কিছু করবেন। যেমন ওই যে আমি বললাম যে আমরা যেমন গ্রামীণ ব্যাংক অস্ট্রেলিয়ার যে ডাটাবেজ আছে, সেই ডাটাবেজে কিন্তু শুধুমাত্র অন প্রেমিসিস অফিসিয়াল নেটওয়ার্ক থেকেই আপনার ওই ডাটাবেজে লগ ইন করতে পারবেন, কেউ যদি ডাটাবেজে কাজ করতে চায়। হ্যাঁ, এছাড়া অন্য কোনো আইপির অ্যাক্সেস দিবেন ওই ডাটাবেস। কারণ আপনার বাসার থেকে, ডিবি এর বাসার থেকে প্রয়োজন হইতে পারে ডাটাবেসে কাজ করার, তখন ডিবি এর কি করতে হয়, আগে অফিসে ভিপিএন করতে হয়, অফিসে ভিপিএন করে তারপরে সে ডাটাবেসে, তারপরে সে ডাটাবেসে এছাড়া সে ডাটাবেসে করতে পারবেন। এখন ওই সিকিউরিটি মেনটেনের জন্য আপনার যা যা কিছু করা দরকার আপনি ভাবে চিন্তা করে, এই জন্যই সলিউশন আর্কিটেক্ট, এজুরের যে সলিউশন আর্কিটেক্ট, এই জন্য যে আপনার আসলে মানে মূলত হ্যাঁ সিকিউরিটি মনিটরিং কিভাবে কি হবে প্রপার ওয়েটা, আপনার যদি এ টু জেড সবগুলো প্রোডাক্ট সম্পর্কে আপনার আইডিয়া না থাকে, তাহলে তো কোনটার জন্য কি আপনি দিতে পারবেন না। ঠিক আছে, আপনি তো সলিউশন তো দিতে পারবেনই না, মানে সলিউশন দিলে আপনি মনে করেন সলিউশন দিবেন, তখন অ্যাডমিনিস্ট্রেটর যে সে ওটা তৈরি করবে, এজুরের যে অ্যাডমিনিস্ট্রেটর যে সে ওটা তৈরি করবে। কিন্তু আপনি তো সলিউশন যদি না দিতে পারেন, আপনি সলিউশন দিবেন, তারপর হচ্ছে আপনার প্রোগ্রামার অনুযায়ী প্রোগ্রামিং করে ওটা তৈরি করবে, ঠিক আছে। যেমন ধরেন আমরা সলিউশন দিয়েছিলাম যে এরকম যে এটা গ্রামীণ ব্যাংক অস্ট্রেলিয়ার সাথে আলাপ করে যে ওরা এই দিচ্ছে, ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম যে ওরা সিঙ্গেল সাইন অন চায়। সিঙ্গেল সাইন অন ওরা কিভাবে চায়, ওদের দেখলাম যারা মাইক্রোসফট 365 ইউজ করতেছে, ওদের অনপ্রেম অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, ওগুলা সিঙ্ক করছে এজুরের অনপ্রেমিসেস এর সাথে। তখন প্রোগ্রামারদের বললাম যে তোমরা এপিআই দিয়া তোমরা এজুরের সাথে কানেক্ট হবে, এজুরের সাথে কানেক্ট করতে হলে তোমাদের এই জিনিস আছে, হ্যাঁ এই জিনিস আছে, তোমরা এটা তোমরা কিভাবে করে, প্রোগ্রামিং তো আমি করতে পারবো না, কোন জায়গার মধ্যে এটা বসাবো, কোন জায়গার মধ্যে কিভাবে নিজস্ব মানে সফটওয়্যারের সাথে কিভাবে এজুরের সাথে কানেক্ট করবে, ওটা তো আমি বলতে পারবো না। আমি বলতে পারবো যে এজুরের মধ্যে পলিসি আছে, আমি ডিজাইন দিয়ে দেবো যে জায়গায় আছে, ঠিক আছে। ওই জিনিসটা বাকিটা প্রোগ্রামার করবে, ওটা করে নিয়েছে প্রোগ্রামাররা, ওটা প্রোগ্রামারদের কোনো ওরকম সময় লাগে না, ওটা ওরা করে নিয়েছে, ওরা ওদের ওরা বললেই ওরা বোঝে। আচ্ছা, ইভেন্ট ট্যাগ, আমি যদি এই যে ফাইল শেয়ার অ্যাক্টিভিটি যেটা বানাবো এখানে, যে একটা ফাইল শেয়ার দিয়ে দিব, স্টোরেজ একটা মেটা মনে করি, ফাইল শেয়ার স্টোরেজ, স্টোরেজ নিয়ে আমি আমার ওয়েবসাইটে যে মার্কেটিং যে মেলগুলো কালেকশন হয় বা যে স্ক্রিনশট গুলো পাঠায়, এই ফোল্ডারে সেই জমা হয়, ফোল্ডারটা এখানে না দিয়ে আমি এখান থেকে একটা স্টোরেজ দিয়ে দিয়ে দিলাম, তারা ওখানে একটা ডেটা বসে দিল, তাই তো এখানে ফাইল চলে আসবে, হ্যাঁ চলে আসবে, চলে আসবে।
তারপর ক্রিয়েট দিলাম। আপনার কন্টেনারের ভিতরে রাখতে পারে, কন্টেনারের ভিতরে রাখলেও চলে আসবে ইয়ের মধ্যে, পোর্টালের মধ্যে। ঠিক আছে, মানে কন্টেনারের ভিতরে দিলে একটা ফাইল দিয়ে দিল, ওয়ার্ডের ফাইল হোক, এক্সেলের ফাইল হোক, যাই দেবো, যা চলে আসলো। তখন আপনার প্রোগ্রামাররা ওই কন্টেনারের যে লিঙ্ক আছে যেটা ওই ফাইল, ওটা বসাই দিবে, তখন ওই ফাইলটা এর মধ্যে চলে আসবে। এখন এই জন্যই আর কি যে আসলে ওই যে সার্ভিস গুলো সম্পর্কে জানতে হবে এবং ওই যে প্র্যাকটিস করতে হবে, তখন ওগুলো মাথার মধ্যে আসবে যে কোনটার জন্য কোন সলিউশন। আপনি যেটা বললেন ওটা বললাম যে আমি ওটার জন্য কন্টেনার, যে কন্টেনারের মধ্যে ফাইলটা রাখলে তখন মনে করেন প্রোগ্রামারদের ওই লিঙ্কটা দিয়ে দিলে, এখন ওই জায়গার মধ্যে ওই নামে যেই ফাইলই আসবে, ফাইলটা জায়গার মধ্যে আপলোড করলে রিপ্লেস হয়ে যাবে বারবার। আপনার তো প্রতিদিন রিপ্লেস হবে না, বা ওটা আপডেট হবে ওই ফাইলটা, সেটাই তো বলতেছি যে বাড়তে থাকবে। তখন প্রোগ্রামাররা ওই জায়গা থেকে লিঙ্কটা ওটা দিয়ে দিবে, যদি কোনো পেজের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে বা কোনো জায়গার মধ্যে রিপোর্ট আকারে শো করতে হয় ওই জিনিসটা, তখন ওইখান থেকে ওই লিঙ্কটা ওই জায়গার মধ্যে দিয়ে দিলে ওয়েবসাইটের মধ্যে শো করবে যে আজকের রিপোর্টটা কি, যে এক্সেল ফাইলটা দিছে ওরা যদি কোথাও দেখাইতে চায় ওখান থেকে মানুষ আবার ডাউনলোড করে নিতে পারবে যদি ডাউনলোডের অপশন থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আবার প্রোগ্রামারদের বলে দিলে ওরা যে অনুযায়ী ডিজাইন করে। আচ্ছা, আমরা এখন আপনার ফাইল সিঙ্ক তৈরি করলাম। তো এখন দেখেন এই জায়গার মধ্যে একটা ব্যাপার আছে যে ডিপ্লয় ইউর ফাইল সিঙ্ক। হ্যাঁ, এখন এই যে এজুর ফাইল সিঙ্কটা তৈরি করলাম, এখন দেখেন সবচেয়ে মানে এখানে কনফিউজ হওয়া যাবে না। আমি কি করলাম যে এজুর ফাইল সিঙ্ক, আমরা এই জায়গার মধ্যে এজুর ফাইল সিঙ্ক বলে একটা অপশন পাইছি। আবার দেখেন এই জায়গার মধ্যে হচ্ছে এই যে এটা যখন তৈরি করলাম ডিপ্লয় এজুর ফাইল সিঙ্ক আসলো না, এজুর ফাইল সিঙ্ক সার্চ দেওয়ার পরে এখন দেখেন এই যে এই জায়গার মধ্যে আমরা এই যে কি আছে স্টোরেজ সিঙ্ক সার্ভিস। এখন আমরা যে ডিপ্লয় যে করলাম ফাইল সিঙ্কটা, এটা কোথায় পাবো? এই যে স্টোরেজ সিঙ্ক সার্ভিস, এই জায়গার মধ্যে গেলে এই জিনিসটা শো করতেছে যে এসটি সিঙ্ক তৈরি করলাম না আমরা, এটা এখানে শো করতেছে। এখন আমরা এজুর ফাইল সিঙ্কে যেও আমরা এটা তৈরি করতে পারি, আবার এখান থেকে ক্রিয়েট দিয়েও আমরা এটা তৈরি করতে পারি। জানেন যে ক্রিয়েট দিলাম, এই দেখছেন, বোঝা গেছে? মানে ক্লিয়ার, মানে এই যে এজুর ফাইল সিঙ্কের এই অপশনটা যে ক্রিয়েটের জায়গাটা আমরা স্টোরেজ সিঙ্ক সার্ভিসের ভিতরে গেলেও পাবো, অথবা যেও আমরা তৈরি করতে পারবো, অথবা মনে করেন আমরা এজুর ফাইল সিঙ্কের অপশনটা নিয়েও তৈরি করতে পারবো, করা যায়। ঠিক আছে, এই জন্য এক জায়গা থেকে তৈরি করে আরেক জায়গায় দেখালাম, প্লাস এখান থেকে আপনি তৈরি করতে পারেন। এখন আমরা হচ্ছে এই স্টোরেজ সিঙ্ক সার্ভিসের ভিতরে যাব। যাওয়ার আগে একটা জিনিস, আচ্ছা আমরা তাহলে আগে এটা ক্রিয়েট করে নিই, তারপরে এটা ডাউনলোড করবো। আচ্ছা, এখানে এখন আমরা সিঙ্ক সার্ভিসের ভিতরে আসলাম। এখন আমরা এই সিঙ্কের ভিতরে যাই। সিঙ্কের ভিতরে গিয়ে আমাদের একটা গ্রুপ তৈরি করতে হবে। গ্রুপটা কি কারণে তৈরি করতে হবে? গ্রুপটা তৈরি করতে হবে হচ্ছে সিঙ্ক গ্রুপটা অন প্রিমিসিসের যে সার্ভারটা আছে, যেই সার্ভারের যে ফাইলটা আমরা সিঙ্ক করবো বা ফোল্ডারটা সিঙ্ক করবো, সেটার সাথে আমাদের এই ফাইল শেয়ারের এই যে এজুরের যে ফাইল শেয়ারটা আমরা তৈরি করছি সেটার সাথে সিঙ্ক করার জন্য একটা গ্রুপ তৈরি করতে হবে। দুইটা সার্ভিসের একটা গ্রুপ তৈরি করতে হবে। গ্রুপ তৈরি করে দিলে ওরা ওদের মধ্যে সিঙ্ক করবে। তো গ্রুপটা আগে আমরা ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে তারপর হচ্ছে আমরা দুইটার মধ্যে মার্চ করবো আর কি। তাহলে হচ্ছে আমরা দিলাম হচ্ছে এসটি সিঙ্ক গ্রুপ, এখন এখানে হচ্ছে আমরা একটা সিলেক্ট স্টোরেজ অ্যাকাউন্ট, এখানে দেখেন এখন সিলেক্ট স্টোরেজ অ্যাকাউন্ট করতে গেলে আমরা এই যে আমাদের যেই স্টোরেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমরা সেটা পাচ্ছি। আর এই জায়গার মধ্যে এই কারণে আমরা স্টোরেজ অ্যাকাউন্টটা আগে তৈরি করে নিলাম, এই জায়গা থেকে আমরা সিলেক্ট করে নিলাম, আমাদের এই সাবস্ক্রিপশনের স্টোরেজ অ্যাকাউন্টের অ্যাড্রেসটা চলে আসলো। আচ্ছা, এখন এজুর ফাইল শেয়ার, এখন দেখেন এই জায়গার মধ্যে AZ ফাইলস, আমরা AZ ফাইলস নামে তৈরি করছি না, AZ ফাইল শেয়ার আমরা এটা তৈরি করে আসলাম মাত্র, এটা এখানে শো করতেছে। যদি এটা আমরা তৈরি করে না আসতাম তাহলে কিন্তু এই জায়গায় শো করতো না। ঠিক আছে, হ্যাঁ না, এই জায়গার মধ্যে তো তৈরি করার অপশন নাই, এই জন্য আমরা আগে তৈরি করে আসতাম। এবার আমরা তৈরি করে আসলাম, তৈরি করে আসাতে আমরা এখানে পেয়ে গেছি। এটা হচ্ছে স্টোরেজ অ্যাকাউন্টের লিঙ্কটা। ঠিক আছে, এটা যদি তৈরি করে না আসতাম তাহলে আমরা এই জায়গার মধ্যে পেতাম না। ঠিক আছে, এই কারণে এই জায়গার মধ্যে কি বলছে, এই যে দেখেন আমি স্টেপটা এই জায়গার মধ্যে আগেই বলে দেওয়া আছে প্রিরিকুইজিটের মধ্যে
এজুর ফাইল সিঙ্কটা আমাদের অ্যাভেলেবেল আছে কিনা, থাকলে আমরা তৈরি করে নিব। এরপরে আমরা স্টোরেজ অ্যাকাউন্ট তৈরি করব, তারপর আমরা ফাইল শেয়ার তৈরি করবো। আর আমাদের উইন্ডোজ সার্ভার যেটা আছে এটা এই মানের হতে হবে, এই অপারেটিং সিস্টেম হতে হবে। তারপরে এই প্রসেস গুলো আমরা মেনটেন করব। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রিয়েট। এটার মধ্যে আর কিছুই না, এটা হচ্ছে আমরা সিঙ্ক গ্রুপটা তৈরি করছি। যে মেশিনটা তৈরি করছেন ওটার মধ্যে হ্যাঁ, এখন হচ্ছে ওই মেশিনটার মধ্যে এই যে আমরা এই ধাপগুলো পার করলাম, ফাইল সিঙ্ক তৈরি করলাম, স্টোরেজ সিঙ্ক সার্ভিসের ভিতরে যে আমরা গ্রুপ তৈরি করলাম, গ্রুপ তৈরি করে মানে এটা আমরা গ্রুপ তৈরি করলাম। গ্রুপ তৈরি করার পরে এখন হচ্ছে এই জায়গার মধ্যে ডাউনলোড, ইনস্টল এন্ড কনফিগার দ্য এজুর ফাইল সিঙ্ক এজেন্ট। ওই যে আপনি ভিমের জন্য একটা এজেন্ট ব্যবহার করেন, এই এজেন্টটা হচ্ছে আমার এই লিঙ্কের মধ্যে আছে। এইটা আমি এখানে যেতে হবে, এই সার্ভারের মধ্যে, এই সার্ভারের লোকাল সার্ভারের এখান থেকে আমি ইনস্টেড আমি বন্ধ করে দিয়ে নেই, এটা বারবার নোটিফিকেশন দিতে থাকবে। এই যে এই জায়গার মধ্যে আমাদের এই লিঙ্কের মধ্যে গেলে আমরা এই এজুরের ফাইল সিঙ্কের এজেন্টটা পাবো। ঠিক আছে, এখন আমরা এটাকে ডাউনলোড করবো এই জায়গায়। এই জায়গার মধ্যে অনেকগুলো অপশন দেখাচ্ছে যে আমরা কি ডাউনলোড করবো। মূলত আমাদের অপারেটিং সিস্টেম হচ্ছে 2022। তো এইটা আমরা স্টুডেন্ট 22 এটা আমরা নিলাম আমাদের এই উইন্ডোজ সার্ভার যেটা আছে সেটার জন্য। 25 চলে আসছে। তাহলে আমরা ডাউনলোড করবো। আমার তো মাইক্রোসফটের প্রোডাক্ট দিন হচ্ছে 99 এখন কি আবার অটোমেটিক আপনি মার্কেট যাবে কিন্তু 22 কিনতে হবে। এখন তো কোড সিস্টেম, আপনি তো কোড সিস্টেমে কিনছিলেন নাকি? কবে কিনছিলেন? কোন আমি সকেট সিস্টেম ওই তো সকেটই, ও সকেট সিস্টেম কিনছিলেন। ও, কিন্তু এখন তো কোড সিস্টেম। তারপরে এটা আমরা ডাউনলোড করলাম, আমি ইনস্টল করবো, তারপর হচ্ছে কনফিগার করবো। এর মধ্যে আমরা একটা কাজ করি, আমরা সি ড্রাইভে গেলাম, সি ড্রাইভে গিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডার দিলাম হচ্ছে এজুর শার্প। নেক্সট, এটা অ্যাকসেপ্ট করতে হবে, কোনো উপায় নেই। আচ্ছা, ইউজ দ্য এক্সিস্টিং প্রক্সি। আমাদের আলাদা কোনো প্রক্সি পোর্ট টোট আমরা কিছু দিব না। আপনার যদি থাকে আলাদা যদি প্রক্সি ইউজ করতে চান সেটিং, সেটা ইউজ করবে। মাইক্রোসফট আপডেট, হ্যাঁ আমরা আপডেট নিব। অরিজিনাল জিনিস সবসময় ইউজ করার সময় অবশ্যই আপডেট নিতে হবে। আচ্ছা, এই জায়গার মধ্যে কোনো আপডেটের কোনো যে অটোমেটিক্যালি আপডেট হয় না, নিউ ভার্সন বিকামস অ্যাভেলেবেল, সিলেক্ট ডে অ্যান্ড টাইম টু ইনস্টল আপডেট, এগুলো আপনি আপনার মতন দিবেন। কারণ এটা হচ্ছে যে হ্যাঁ, এটা একটা টাইম দিয়ে দিবেন। কেন টাইমটা দিয়ে দিবেন? যে কোনো আপডেটেরই টাইম দিয়ে দেওয়া ভালো, কারণ আপনার প্রোডাকশন টাইমে যদি আপডেট নিয়ে একটা পিসিটা যদি রিস্টার্ট হয় সেটা একটা সমস্যা।
এই জন্য আপনার খেয়াল রাখতে হবে যে আপনার অফিসে আসলে প্রোডাকশন টাইম কখন শেষ হয় কখন থাকে না যদি আপনি ক্লাসে ওদেরকে টাইম দিতে পারেন, কোনটা সিনিয়রে কি ওইটা শিডিউলে যে আপনি টাইম দিয়ে দিতে পারবেন আপনি চাইলে কতদিনের জন্য বন্ধ রাখতে পারেন এক সপ্তাহের জন্য এটা করতে পারেন সেটা করতে পারেন আচ্ছা তো আমরা নেক্সট দিলাম ইনস্টল দিলাম এই যে এই সার্ভারটা কোথায় আছে বলেন তো অন যারা নাকি অনলাইনে আছেন আপনারা জিনিসটা ক্লিয়ার এই সার্ভারটা কোথায় আছে কি অ্যাজুরে নাই নাকি অন প্রিমিসেস আমি জানি না। অন প্রিমিসেস আর কি স্যার, মানে আপনার পড়তেছি আমরা এজুর পোর্টালে কিন্তু আপনি ধরে নিতে পারেন অন প্রেমে আছে অন প্রিমিসেস। ঠিক আছে হ্যাঁ সার্ভার ভিএম যতগুলো আপনি ধরে নিতে হবে যেটা অন প্রেমে আছে ঠিক আছে কারণ আমরা তো এটা যদি অন প্রেমে করতে যেতাম 40 MB নামাইতে আমাদের অন্তত 5 মিনিট সময় লাগতো হ্যাঁ একবার ওইখানে কানেক্টেড করে এখানে কানেক্টেড হ্যাঁ সেটাই ইমেজ এজেন্ট দেখাচ্ছে ইমেজ সব ইজি হচ্ছে। হুম এটা ওই যে আমাদের আমজাদ সাহেব বুঝতেছে উনি তো বা আপনার যতটুকু মানে এজুরের যেহেতু যারা কোর্সটা করছে বা করতেছেন এই জিনিসটা বুঝতে পারতেছেন যে আসলে আপনার এজুরের কত কিছু এটা তো লেখাই আছে স্যার যে অন প্রি হাইব্রিড তো হাইব্রিড জিনিসটা মানে দুইটার কম্বিনেশন আমি করাচ্ছি এখানে হ্যাঁ সেটাই এবং না মানে জিনিসটা হচ্ছে যদি যে অ্যাকাউন্ট থাকে যে এজুরের আপনি কতটুকু পার্ট পেয়ে যাচ্ছেন এই জায়গাটার মধ্যে মানে এটার জন্য যে কতটুকু বেনিফিট হচ্ছে এটা আসলে বিশাল জিনিস যে এই হাইব্রিডের এই কোর্সটা অনেক একটা উপকারী জিনিস তবে মানে আপনার মানে মানে সামনের দিনগুলোতে আপনার যেমন ধরেন ওই জাকির সাহেবের জায়গায় মাইক্রোসফট 365 চলে আসছে তারপরে এরকম সবার জায়গায় যদি আস্তে আস্তে এগুলো তো চলে আসবেই তো ফিনিশ দিয়ে দিলাম তো এগুলো হচ্ছে আপনার মানে এসেনশিয়াল হয়ে যাবে ওই যে ধরেন এই যে আমজাদ সাহেবের অফিসে ঠিক আছে আপনার টিমস চলে আসছে তারপরে হচ্ছে আপনার মাইক্রোসফট ভিভার ইউজও শুরু হচ্ছে তারপর হচ্ছে অফিস 365 ইউজ শুরু হচ্ছে এবং আস্তে আস্তে শুরু হচ্ছে আমি আবার হয়তো আবার ওই যে নেক্সট উইক থেকে আবার যাওয়া লাগতে পারে তো হ্যাঁ ওটা যেমন ওনাদের এই জায়গায় যেমন ওটা হচ্ছে ওনাদের কর্পোরেটের ওনাদের অফিসের কিছু একটা পার্ট আছে আলাদা একটা পার্ট আছে ওই জায়গার মধ্যে আবার মানে ওটা হচ্ছে ডেভেলপ করা হচ্ছে ডেভেলপ করে দিই মানে ওটা আমিও করতেছি সাথে আছি ওটা একটা ডেভেলপ হচ্ছে আর কি যেমন ওনাদের তো ব্যবহার শুরু হয়েছে আস্তে আস্তে কিন্তু সবাই কিন্তু মনে করেন যেতে হবে করার কিছু নাই আপনার আপনার মানে প্রত্যেকটা বিজনেসই কিন্তু আস্তে আস্তে কিন্তু বাইরের সাথে সংযুক্ত হচ্ছে তখন আপনার ইন্টারন্যাশনাল প্র্যাকটিস না নিয়ে আসলে আপনার মানে হবে না মালিক হিসাবে মনে করেন আগে মালিক ছিল ধরেন একজন যে ছিল সে হয়তো ঠিক মতন পড়ালেখা জানতো না আমি আমার মানে কোম্পানিতে ছিলাম এক কোম্পানিতে মানে চাকরি করতেছি বাংলাদেশের বিশাল বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কিন্তু সে ধরেন পড়ালেখা জানতো না তার মানে বাংলা জানতো কোনো কিছু ইংলিশে চিঠি হইলে ওরা বাংলা করে উকিলের মাধ্যমে উকিল তার করে শোনায় তো ঠিক আছে না তারপরে ইংলিশটার মধ্যে সিগনেচার করতো কিন্তু তার ছেলে তো মনে করেন দেশের বাইরে থেকে পড়ালেখা করে আসছে এখন সে তো মনে করেন তার মতন মানে এখন তার জায়গায় তো মনে করেন আপনার আপগ্রেড না হলে কোনো উপায় নেই আচ্ছা আমাদের এটা আপ টু ডেট যেহেতু আমরা নামাইছি নতুন ফাইল সুতরাং এটা আপ টু ডেট না হওয়ার কোনোই নাই আচ্ছা সাইন ইন অ্যান্ড রেজিস্টার দিস সার্ভার এই যে সার্ভারটা আমরা সাইন ইন করব এবং রেজিস্টার করব এখন আপনি কি আই এম সাইনিং ইন এজ এ ক্লাউড সার্ভিস ক্লাউড সলিউশন প্রোভাইডার না আমরা ক্লাউড সলিউশন প্রোভাইডার হিসেবে আমরা সাইন ইন করতেছি না আমরা আমাদেরটা নিজেরটা করতেছি যদি সার্ভিস প্রোভাইডার থেকে করে সিএসপি যারা আছে যেমন ধরেন আপনার মেট্রোনেট বলেন বা কর্পোরেট প্রযুক্তি বলেন ট্যাগ1 গ্লোবাল বলেন এলিভেন্ট বলেন ওনারা যদি করে সেক্ষেত্রে ওনারা যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে এটা করতে পারেন যে আই এম সাইনিং ইন এ ক্লাউড সলিউশন প্রোভাইডার কিন্তু আমরা মূলত হচ্ছে আমরা নিজেরা করতেছি আমরা কোথার সাথে সিঙ্ক করতেছি যে এজুর ক্লাউড এজুর চায়নার জন্য আলাদা ক্লাউড করছে কারণ চায়নারা আপনার পাবলিকে যায় না ওরা ওদেরটা আলাদা ইউজ করে এবং ওদেরটা ইউজ করতে হলে কিন্তু ওদের কিন্তু এই মূলত কিউ সার্ভার আছে একটা ওই কিউ সার্ভার ওরা মেনটেন করে ঠিক আছে আর এজুরের ইউএস গভর্নমেন্ট একটা আছে ওইটা আলাদা আমরা মূলত এজুর ক্লাউড ইউজ করতেছি পুরো ওয়ার্ল্ডে যেটা ইউজ হয় ঠিক আছে আমরা এটা ইউজ করতেছি হ্যাঁ আপনার তো মানে আপনি ধরেন ফেসবুকে আপনি ইনকাম করতেছেন যেটা তো আপনি মনে করেন আপনি যদি ইউএস এর হন আপনার অ্যাকাউন্টে $5 হলে আপনি তুলে ফেলতে পারবেন টাকাটা আর ইউএস এর বাইরে হলে আপনার $25 পর্যন্ত দিতে
$25 না পর্যন্ত আপনি উঠাইতে পারবেন না। আচ্ছা, আমরা সাইন ইন করি তাহলে। হ্যাঁ, আচ্ছা, এই সাইন ইনটা হচ্ছে আমার, এই যে আমি এই পোর্টালের আমার অ্যাডমিন অ্যাট, এখন দেখেন চলে আসছে আমার সাবস্ক্রিপশন। আমি কিন্তু আছি পিসিতে, সার্ভারের মধ্যে। এখন দেখেন রিসোর্স গ্রুপ গুলো সব চলে আসছে এই সাবস্ক্রিপশনের মধ্যে যা যা আছে। হ্যাঁ, আচ্ছা, এখন স্টোরেজ সার্ভিস চলে আসছে। স্যার জি, স্যার আমরা যদি লগ ইন করতে চাই আমাদের জন্য যে সাবস্ক্রিপশন পোর্টালটা, ওই আইডি দিয়ে তো করতে পারবো না? হ্যাঁ, পারবেন, ওটাতে পারবেন। ওটাতে শুধু আপনি প্রিমিয়াম P2টা, ওই অ্যান্ড্রয়েড P2টা পাবেন না, এছাড়া আপনি সবই করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে রেজিস্টার, দিলাম রেজিস্টার। পার্ট আইডি স্টোরি সাবস্ক্রিপশন আইডি যেটা, হ্যাঁ, এর একটা আইডি নাম্বার, একটা অনেক ক্ষেত্রে আছে, আইডি নাম্বারটা বসাইতে হয়। আচ্ছা, ইউ ক্যান নাও ইউজ PowerShell or Azure পোর্টাল টু কনফিগার সিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, পাস্ট, ইউ আর অল সেট, এটা হয়ে গেছে। এখন আমরা চাইলে Azure PowerShell অথবা আমরা Azure পোর্টাল থেকে কনফিগার করতে পারবো। আমাদের এটার সাথে কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে, এজেন্ট কানেক্টেড হয়ে গেছে। গেলাম আমরা কোনটা, এটা এটা একটা কপি করা, এটা এটা কিছু না, এটা আপনার সমস্যা নাই। এইখানে দেখেন, এই জায়গায় হচ্ছে আমরা এটা ক্লোজ, এখানে আমাদের আর আপাতত এই জায়গার মধ্যে পার্ট নাই, এটা হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে গেছে, এই সার্ভারটা রেজিস্টার হয়ে গেছে ওই জায়গার মধ্যে। এখন আমরা এটা ক্লোজ করলাম, ক্লোজ করে আমরা পোর্টালে যাই। পোর্টালে যাওয়ার পরে আমরা এই সিং গ্রুপের ভিতরে যাই। এই জায়গার মধ্যে আমাদের এজুর ফাইলটা, এটা আমাদের প্রভিশন হয়ে গেছে। এখন আমরা অ্যাড সার্ভার ইন পয়েন্ট, এই জায়গার মধ্যে এই আমরা সার্ভার ইন পয়েন্ট এখন অ্যাড করতে হবে। এই জায়গার মধ্যে কিন্তু আমরা যেমন এই যে ডাউনলোড করে আমরা কনফিগার করলাম, ইনস্টল করলাম। তো এই জায়গার মধ্যে এখন আমাদের কি করতে হবে, এই জায়গার মধ্যে আমি বললাম যে এটার গ্রুপে যেতে হবে, গ্রুপে গিয়ে এখন আপনার এই জায়গার মধ্যে ফাইল সার্ভারটা অ্যাড করতে হবে। এই এন্ড পয়েন্ট, এই যে অ্যাড সার্ভার ইন পয়েন্ট, এটা আবার পোর্টালটা চেঞ্জ হয়ে গেছে, একটু চেঞ্জ হয়ে অ্যাড সার্ভার ইন পয়েন্ট ওই জায়গায় ছিল, এটা এই নিচে চলে আসছে। এটা কনফিউজ হওয়ার কিছু নাই। এন্ড পয়েন্টটাকে, ওই যে এন্ড পয়েন্টের মতো তো আমরা তো সিঙ্ক এজেন্ট ইনস্টল করলাম, এখন ওটাকে এখন এই জায়গার মধ্যে আবার ক্লাউডের মধ্যে আমরা এই জায়গার মধ্যে অ্যাড করে দিব, ঠিক আছে। ওই জায়গার মধ্যে আমরা ইনস্টল করলাম, হ্যাঁ, ইনফরমেশনটা কালেক্ট করবে, কারণ ওই যে যদি ওটা ইনস্টল না করতেন তাহলে তো পাবেই না সার্ভারকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই জায়গার মধ্যে কনফিউজ হওয়া যাবে না যে আপনি এটাতে দেখছেন এই জায়গার মধ্যে, আর এই জায়গায় চলে আসছে। এটা কিন্তু এরকম আছে যে ডাইনে চলে যেতে পারে, বামে চলে যেতে পারে, উপরে উঠতে পারে, নিচে নামতে পারে, হ্যাঁ, এরকম হইতে পারে। এটার মধ্যে কোনো কিছু নাই, মানে এটার মধ্যে ঘাবড়ানোর কিছু নাই বা ইয়ের কিছু নাই, সরি, এই যে আপনার মানে না, টেনশনের কিছু নাই যে এটা এইরকম। হ্যাঁ, এই জায়গায় দেখেন রেজিস্টার্ড সার্ভার, সার্ভার কিন্তু রেজিস্টার হয়ে গেছে ওই সার্ভারটা। আমরা যাই এই যে ফাইল এসআরভি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পাথ, এখন আমরা পাথ দিব কি, স্পেসিফিক পাথ। এই ফাইল এসআরভি কোত্থেকে পাইলো, এই যে আমার এই সার্ভারের নাম, এজেন্টের মাধ্যমে এই সার্ভারের নাম তো আমরা দিছি না, যে ফাইল এসআরভি নাম দিছিলাম যখন ওই যে সার্ভারটা তৈরি করছি, তখন হ্যাঁ ক্রিয়েট করার সময় যে ডিভাইসের নাম ফাইল এসআরভি, ওই জায়গায় চলে গেছে, এই সার্ভারের যা নাম থাকবে তাই ওই জায়গায় যাবে। এখন আমরা হচ্ছে পাথ দিব, ঠিক আছে। তো এই পাথটা হচ্ছে এখান থেকে কপি করলাম, বা সিএজুর ফাইল শেয়ার, হ্যাঁ, এই যে এটা যেমন আমরা করছি এই জায়গায়, এই যে আমি যেমন এই জন্য বানাইছিলাম সি ড্রাইভের ভিতরে একটা, এই যে এজুর ফাইল শেয়ার নামে একটা ফোল্ডার বানাইছি, ঠিক আছে। এটার পার্টটাই আমি কপি করে নিলাম, এটার পার্টটাই এজুর ফাইল শেয়ারের পার্টটা কপি করে নিলাম এই জায়গায়। এটা আমরা বানাইছি কিন্তু, খেয়াল আছে।
এই টেস্ট ফাইল ফেব্রুয়ারি বানাইলাম টেক্সট ফাইল, এখন এই ফাইলগুলো ওখানে দেখা যাবে। দেন হ্যাঁ, এখন হচ্ছে এই জায়গার মধ্যে হচ্ছে পাথ দিতে হবে, দিলাম। ইউ মে বি টাইপিং, আচ্ছা তারপর হচ্ছে files from this server both have been brought to the cloud data box or, আচ্ছা এটা আপনি দিতেও পারেন না দিতে পারেন। You may be trying to create a server endpoint on the server system. William, please note that you will not be able to enable cloud tiering on the system. William, আচ্ছা ক্লাউড টায়ারিংটা দেখি কি, এটা নতুন নিয়ে আসছে মনে হয়, একটু দেখি কি আছে এটার মধ্যে। আচ্ছা, disable cloud tiering, enable cloud tiering. I just want to sync my files between the server and the cloud. I want full copies of my files available on my local server. আচ্ছা, enable cloud tiering. Cloud tiering, transform your server endpoint into cache for your files in Azure File Share. Different places help you fine tune your cache behavior. আচ্ছা, এটা আপনি যদি কি বলে ডিসেবল করে রাখেন তাহলে এটা আপনার সবগুলা এইখানে জমা হবে। আর যদি মনে করেন যে ফুল কপি নিয়ে নিবে, আর হচ্ছে এটা হচ্ছে ক্যাশের মতন ইউজ করবে, যদি এটা এনাবেল করেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, তাহলে এটা থাকবে, এটা নতুন অপশন চালু করছে, এটা আপনার একটা অপশন দিছে আর কি। আমরা এটাকে ক্রিয়েট দিলাম। এখন এই জায়গায় দেখেন আরো কিছু অপশন আছে, যে অটোমেটিক্যালি ওভাররাইট ফাইলস এন্ড ফোল্ডার্স ইন এজুর ফাইলস শেয়ার উইথ দ্য কন্টেন্ট ইন দিস সার্ভার্স পাথ, দ্য অপশন অ্যাভয়েডস file conflict, files in Azure file cloud will be updated to match the server. এই জায়গার মধ্যে আরো কিছু নিয়ম কানুন বলছে যে ওর কি কি জিনিস আছে না আছে। মূল জিনিস হচ্ছে ওই জায়গায় যা রাখবেন ওটা কপি হবে। এন্ড দেন সার্ভারটা এই জায়গার মধ্যে, এখন এই যে সার্ভার অ্যাড হচ্ছে, সার্ভার ইনপুট ক্রিয়েশন ইজ ইন প্রোগ্রেস। এটা যদি আমরা আমাদের প্রোডাকশন সার্ভারে করতাম, সেটা তো আমরা তো অন্য ড্রাইভে করতাম, এটা তো সি ড্রাইভে না। এটা হচ্ছে আমরা এখন এই জায়গার মধ্যে আমাদের ড্রাইভে একটাই, কারণ আমরা সি ড্রাইভে করলাম। এটা এই জায়গার মধ্যে চলে আসছে। এখন হচ্ছে হেলথ হচ্ছে পেন্ডিং দেখাচ্ছে, ওয়েটিং ফর ইনিশিয়াল আপলোড টু স্টার্ট। তো এটা যাক, এটা পেন্ডিংটা এটা হোক। ওয়েটিং, এটা আগে আপনার ওই হইলে, হেলথ ঠিক হইলে তারপরে হচ্ছে এটা আপনার আপলোড হয়ে যাবে, একটু সময় লাগবে। সালাম আলাইকুম মিজান ভাই। ব্যস্ততার মধ্যে আছেন নাকি? ও না, আমি আবার গেছিলাম আর কি, আমার হোটেল আমার সামনে ছিলাম কালকে, এই কারণে আর কি ফোন দিয়েছিলাম যে আমি চিন্তা করলাম যে আবার যেহেতু গেছি, কারণ ওদিকে তো নর্মালি যাওয়া হয় না। ও, আপনার ট্রেনিং এখনো শেষ হয় নাই? ও আচ্ছা, স্টোরেজ ফাইল সিঙ্কের ভিতরে আমরা দেখি যে এর মধ্যে কি অবস্থা। সিঙ্ক গ্রুপ, এটা এখনো পেন্ডিং, মানে এটা পুরোটা কমপ্লিট হয় নাই, কিন্তু আপনার চলে আসছে। ওগুলো ছোট ফাইল, তো ছোট ফাইল আগেই চলে, মানে ছোট ফাইল চলে আসছে। তো ফাইল আমরা কোথায় পাবো? এই যে এই জায়গার মধ্যে, আমরা স্টোরেজ অ্যাকাউন্টের ভিতরে, এই জায়গার মধ্যে যে ফাইল শেয়ারস এর ভিতরে আমরা যে ফোল্ডারটা দেখাইছিলাম, আমাদের স্টোরেজ অ্যাকাউন্টের ফাইল শেয়ারস এর ভিতরে যে ফোল্ডারটা আমরা দেখাইছি, এই যে ইউর ফাইলস, যেটা আমরা পাথ হিসাবে দেখাই দিছি, সেটা এই জায়গার মধ্যে, এই যে ব্রাউজে গেলে এই জায়গার মধ্যে দেখাচ্ছে। এই যে নিউ ফোল্ডার বানাইছি আমরা একটা, যে টেস্ট ফেব্রুয়ারি, ডিলিট করে দিই, কেন তো ডিলিট হয়ে যায়? এখানেও ডিলিট হয়ে যাবে। আমি চাচ্ছি যে ওইখান থেকে ডিলিট করবেন, এখানে ডিলিট হবে না। কোনটা? ওটা তো ও তো যা পাবে সিঙ্ক করবে। এর মধ্যে এরকম option করা যায় না যে এখানে আসবে বাট সে ডিলিট না, এটা তো ওই জায়গার মধ্যে যা আছে হুবহু কপি এই জায়গার মধ্যে থাকে। এখন আপনি যেটা বলতেছেন, মাঝে মাঝে stop এটা যখন নাকি আপনি স্টোরেজ অ্যাকাউন্ট বানাবেন, তখন আপনি সফট ডিলিট দিয়ে রাখবেন, যে 7 দিনের জন্য, 6 দিনের জন্য, 1 দিনের জন্য, ওরা আপনি সফট ডিলিট দিয়ে রাখবেন।
যে আপনার ওই ফাইলটা মনে করেন আপনি ওই অনপ্রেম থেকে ডিলিট করতেন, ও সিঙ্গেজার থেকে ডিলিট হয়ে গেছে, বা এইখান থেকে কেউ ডিলিট করে দিয়েছে ভুলে, তখন ওই সব ডিলিটে থাকবে, এটা আপনি উদ্ধার করতে পারবেন। দেখেন ঠিক আছে, ওটা হচ্ছে আপনার স্টোরেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি দেখাই দিবেন। ঠিক আছে, তখন আপনার এটা ডিলিট করলে এটা আপনি 7 দিনের মধ্যে পাবেন, বা 14 দিনের মধ্যে, আপনি যতদিন রাখতে চান, ওই যে যখন গ্রুপ তখন যখন স্টোরেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওই এই যে স্টোরেজ অ্যাকাউন্ট, আমরা তো স্টোরেজ অ্যাকাউন্ট এখন দেখি নাই, স্টোরেজ অ্যাকাউন্ট আমরা আগেই দেখছিলাম। এই যে ক্রিয়েট স্টোরেজ অ্যাকাউন্ট, এই জায়গায় যখন ক্রিয়েট করবেন আপনি, তখন আপনি এই যে নেক্সট, কিন্তু একটা এক্সট্রা কিছু তো থাকতে হবে। এই যে ডাটা প্রোটেকশন, এই যে এই জায়গার মধ্যে এই সফট ডিলিট ব্লবস, তারপর হচ্ছে কন্টেনার, এই যে ফাইল শেয়ার। আপনার এই ফাইল শেয়ার কয়দিন পর্যন্ত সফট ডিলিটে থাকবে, আপনি রিটেন করতে পারবেন ডিলিট করার পরে কয়দিন পর্যন্ত। ঠিক আছে, এটা আপনি এখান থেকে মেনটেন করে দেবেন স্টোরেজ অ্যাকাউন্টটা যখন আপনি তৈরি করবেন তখন। এখন মনে করেন এটার একটা প্র্যাকটিস করতে গেলে এই সফট ডিলিট এনাবেল রাখলে সমস্যাটা কি, আপনি একটা স্টোরেজ অ্যাকাউন্ট বানাইছেন, প্র্যাকটিস করছেন, এখন আপনি ডিলিট করতে যাবেন, ডিলিট করতে দিব না। তো আপনি তোমার ফাইল আসছিল আজ সব ডিলিটে 7 দিন পর্যন্ত, 7 দিনের আগে ডিলিট করতে হবে। এটা তো হচ্ছে যে চলমান কাজ হবে, ম্যাক্সিমাম তো এই ফাইল শেয়ারের কাজ তেমন একটা চলমান থাকে না, জাস্ট স্টোরেজই থাকে। ওই তো নাম বলতেছি, প্র্যাকটিসের ক্ষেত্রে বলতেছি আর কি, যে আপনি আপনি একটা স্টোরেজ অ্যাকাউন্ট বানালেন 7 দিনের সফট ডিলিট দিয়া, আপনি ওটার ভিতরে একটা ফাইল বানাইছেন, এখন আপনি কি করছেন, আপনার তো দিনে আপনার কাজ শেষ, এখন আপনি ডিলিট করে দিবেন, এখন ফাইল ডিলিট করছেন, ফাইল ডিলিট করে দিয়ে আপনি স্টোরেজ অ্যাকাউন্ট ডিলিট করতে গেছেন, এখন তো স্টোরেজ অ্যাকাউন্ট ডিলিট হবে না। ও আপনার মেসেজ দেবে তোমার ফাইল সব ডিলিটে আছে, ওটা 7 দিন পর্যন্ত আছে, 7 দিন পরে তুমি ডিলিট করবে। ঠিক আছে, কনফিগ থেকে হবে না, এজুরে ক্লাউড থেকে। তখন এখানে এসে আবার কাস্টমাইজ করা যাবে না। না, এটা তো একবার তো তৈরি করলে তো এটা দিবে। এই জন্য আর কি, যে প্র্যাকটিসের সময় সফট ডিলিট এনাবেল করার দরকার নাই, যখন নাকি প্র্যাকটিস শেষ হয়ে যাবে, মানে আপনার প্রোডাকশনে কাজ করবেন, তখন অবশ্যই আপনি সফট ডিলিট নিয়েই কাজ করবেন, এবং এটা আপনি কোম্পানিরে জানাই দিবেন যে আমি সফট ডিলিট নিয়ে কাজ করতেছি। তখন জানা যাবে। কস্টিং টস্টিং দিয়ে সবকিছু দিয়ে এই যে এটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনার ওই জায়গার মধ্যে যা কিছুই রাখবেন, আপনার টাইম টু টাইম সিঙ্ক করতে থাকবেন। আপনি এই জায়গার মধ্যে মনে করেন আরেকটা যদি কিছু দেন, ও একটা টাইম পরে ওই জায়গার মধ্যে সিঙ্ক করবে। টেস্ট ফাইল February 2, এটা আবার ও আচ্ছা, এটার মধ্যে একটা কম পড়ছে, যে পুরো এটা আবার একটা সময় পরে ও সিঙ্ক করে নেবে ওই জায়গার মধ্যে। এই যে চলে আসছে, মানে এগুলো ছোট ফাইল বিধায় কিছুই নাই, কোনো কিছু লেখা নাই, এগুলো চলে আসতেছে দ্রুত। যখন আগে আপনি বড় বড় ফাইল দেবেন তখন একটু সময় লাগতে পারে। ঠিক আছে, এটা ফাইলের সাইজের উপরে ডিপেন্ড করে। এই জন্য আপনার ওই প্রিমিয়াম যে এটা ব্যবহার করলে, প্রিমিয়ামটা ব্যবহার করলে অথবা অপটিমাইজটা ব্যবহার করলে, তখন ল্যাটেন্সি কম থাকবে, দ্রুত চলে আসবে, মানে আপনার যখন নাকি বড় একবারে আপনি আপলোড করবেন। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যে 6 জন আছে, ছিল 9 জন ছিল, 2 জন আবার চলে গেছে মনে হয়। না স্যার, না, 2 জন আর কি চলে গেছেন আর কি, এমনি তো সবাই আছেন, কিন্তু 2 জন আরো ছিল। এর মধ্যে কেউ আছেন যে অনেক অনেক আছেন যে 7টার পরে থাকতে পারেন না, বেশি আরো 2 আছে। তো তাহলে কোনো কোশ্চেন নাই, এটা তাহলে আমরা ক্লোজ করলাম। এগুলো আমরা দেখছি, সাইট সার্ভিস তো দেখছি, কন্ট্রোলার এগুলা দেখছি। আগে এগুলো নিয়ে তো আর কোনো কোশ্চেন নাই না, সাইট সার্ভিস বা এই নিয়ে এগুলো তো। এই যে নেটওয়ার্ক নিয়ে কোনো প্রশ্ন আছে? বস এটাতে আমরা কি বেনিফিট হবো মোটামুটি, মানে ব্যাকআপ, ফাইল ব্যাকআপ
জাস্ট এটা হচ্ছে বেনিফিটের ফাইলের ব্যাকআপ। আপনার অফিসের যে ফাইলগুলো আছে, অফিসের ফাইল সার্ভারের যে ফাইল আছে, সেই ফাইল সার্ভারের ফাইলগুলো আপনি ক্লাউডে ব্যাকআপ করলেন, এখানে যদি এভাবে আমি যে ডাটাবেসের এই এমডি ফোল্ডারটা দেখাই দিই, ওগুলো ব্যাকআপ হয়ে ওগুলো ব্যাকআপ হয়ে যাবে। ওন এটা প্রিমিসেস বস, ওন প্রিমিসেস ভিএম যদি ব্যাকআপ নিতে চাই সেক্ষেত্রে সেটাও তো পারবেন। ওটা হচ্ছে যে ব্যাকআপ অপশনের মধ্যে অন প্রিমিসিস এর ভিএম যদি আপনি ব্যাকআপ নিতে চান, হুম এখানে যেরকম সিনক একটা টুল, অ্যাজিউর সিনক একটা টুল পাইলাম, ওটা ইনস্টল করার পরে অ্যাকাউন্ট করে ফেললাম। তো এইটা এইরকমই একটা অপশন তাহলে আছে হয়তো। ধরেন মনে করেন এই জায়গার মধ্যে আমি রিসোর্স গ্রুপ বা যে কোনো সার্ভিস বোল্টের একটা নাম দিলাম। সার্ভিস বোল্ট কিন্তু বোল্ট নেম, আপনার একটা বোল্ট লাগবেই। তারপর হচ্ছে আপনার ব্যাকআপ স্টোরেজ, যেটা রিডান্ডেন্সি, আপনি কি রিডান্ডেন্সি নেবেন, এগুলো তো এগুলো তো খেয়াল আছে, যেগুলো আমরা সার্ভিস ক্রিয়েট করার সময় ব্যাকআপ সার্ভিস খেয়াল নাই মনে হয়। ক্রিয়েট করা হয়েছিল কিন্তু হ্যাঁ, মানে ইউজ গুলা দেখা হয়নি। পাবলিক নেটওয়ার্ক এটা আপনার অ্যালাউ করে দিতে হবে। যদি আপনি ফায়ারওয়াল টায়ারওয়াল ছাড়া করেন তাহলে আপনার পাবলিক নেটওয়ার্ক অ্যালাউ করে দিতে হবে। বস এর মধ্যে আরেকটা বলি, ওই যে এই ব্যাক মানে অ্যাজিউর সার্ভিসটা নিয়ে বাংলাদেশে কারা মূলত ভালো হবে, যে মানে আপনি প্রোভাইডার? দিতে চান, হ্যাঁ হ্যাঁ এটা প্রথম জিনিস হচ্ছে সার্ভিস দিতে চাইলে আপনার ভেন্ডরের মধ্যে যেমন মনে করেন বাংলাদেশে পুরাতন ভেন্ডর হচ্ছে কর্পোরেট প্রযুক্তি, তারপর হচ্ছে ট্যাগ ওয়ান গ্লোবাল, তারপরে হচ্ছে আপনার ওই যে ইএসএলও আছে। কিন্তু আপনার ধরেন মনে করেন বিভিন্ন কোম্পানিতে যে বড় একটা মানে ওরাই করছে, এটা হচ্ছে ওই যে ইলেভেট সলিউশন। ওরা হচ্ছে ট্যাগ ওয়ান গ্লোবাল গ্লোবাল এগুলোর থেকে যায় করছে। আরেকটা আছে তারেক ভাই, ওটা ওনাদের সাথে ছিল, সে আলাদা হয়ে আবার নিজে একটা জানি কি কোম্পানি করছে। তারেক ভাইও খুব মানে টপ লেভেলের ভালো কাজ করে ভেন্ডরের মধ্যে আর কি, কিন্তু নতুনই কোম্পানিগুলো। কিন্তু আপনি দেখবেন হচ্ছে প্রথম জিনিসটা যে যেই ভেন্ডরের থেকে আপনি নেন না কেন সার্ভিসটা, সেই ভেন্ডরের রিসোর্স কিরকম আছে এবং তার কি একটা আপনার ইয়ে আছে, প্রিমিয়াম সার্ভিস আছে একটা মাইক্রোসফটের, ওই আচ্ছা সার্ভিসটা তার আছে কিনা, বুঝতে পারছি। তার কাছ থেকে ডকুমেন্ট চাইতে হবে এবং সে ডকুমেন্ট দিবে। ওই ডকুমেন্টের মধ্যে লেখা থাকবে ওই প্রিমিয়াম সার্ভিসটা তার কত সাল পর্যন্ত নেওয়া আছে, ঠিক আছে, ওটাতে ডলার খরচ করতে হয়। এখন ওটাতে নেয় না। ওই প্রিমিয়াম সার্ভিসটার সুবিধাটা কি, যে আপনার যে কোনো প্রবলেমে যদি ভেন্ডর যদি আপনাকে সলিউশন না দিতে পারে, মাইক্রোসফট দরকার পড়ে নিজস্ব লোক এখানে পাঠান আপনার অফিস, বুঝতে পারছি। এবং তাৎক্ষণিক মাইক্রোসফট যোগাযোগ করবে। এরা তো এরা তো হচ্ছে মানে বাংলাদেশে এরা তো আর না কি বলে আপনার সার্ভিস দেন বাংলাদেশে মাইক্রোসফট, যেটা এরা তো সার্ভিস দেন, সেল করতে আসে। কারণ হচ্ছে এটা মনে করেন আপনার মাইক্রোসফটের প্রোডাক্ট সেল করতে আসতেই পারে, কারণ আপনি কোন ভেন্ডর নেবেন এটা আপনার ব্যাপার। কিন্তু তারপরেও তাদের সাথে তো একটা না একটা ইয়ে আছে, স্মার্ট তো বসে থাকবে। বাংলাদেশে তো ভেন্ডর তো দুইটা, মানে তিনটা ভেন্ডর মূলত মাইক্রোসফটের। মাইক্রোসফটের ডিস্ট্রিবিউটর না, ভেন্ডর না, মানে ডিস্ট্রিবিউটর আর কি। ডিস্ট্রিবিউটর হচ্ছে তিনটা, একটা হচ্ছে আব্দুল মোনেম, একটা হচ্ছে স্মার্ট, একটা হচ্ছে আপনার বিট্রাক। আব্দুল মোনেম ব্যবসা করে না, যে নাকি কোকা কোলার ব্যবসা করবো, সে ওনার এই ব্যবসাটা করে না। মূলত ব্যবসা করতে হচ্ছে স্মার্ট আর বিট্রাক।
এবং স্মার্ট আর বিট্রাকের মধ্যে হচ্ছে স্মার্টই ম্যাক্সিমাম ব্যবসা করতেছে। এখন মনে করেন অন্য যে কেউই কিনুন, আপনার অফিস 365 আপনার কাছে যে কেউই বিক্রি করুন, কর্পোরেট প্রযুক্তি বিক্রি করুক, ট্যাকন গ্লোবাল করুক, মেট্রোনেট করুক, আমরা নেটওয়ার্ক করুক, যে করুক, লাইসেন্স কিন্তু হবে স্মার্ট অথবা বিট্রাক থেকে। মানে এই দুজনের থেকেই নিতে হবে, ঠিক আছে? মানে জিনিসটা হচ্ছে এটা, এরা হচ্ছে ডিস্ট্রিবিউটর মাইক্রোসফটের বাংলাদেশে, মাইক্রোসফট সরাসরি বিক্রি করে না। প্রিমিয়াম সার্ভিস ওটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিসটা থাকে হচ্ছে আপনার ওই যে ইয়েদের, প্রোভাইডারদের, ভেন্ডরদের, মানে ডিস্ট্রিবিউটরের। আপনার ভেন্ডরদের লাগবে, ডিস্ট্রিবিউটর ভেন্ডরের প্রাইস দিয়ে দিবে, ভেন্ডরের প্রাইস দিয়ে ডিস্ট্রিবিউটর ই করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তাহলে এই সার্ভিসটা, ব্যাকআপ সার্ভিসটা আমরা নামাজের পরে এসে দেখি। হ্যাঁ, আজান দিচ্ছে, আমরা নামাজটা পড়ি, তারপরে আমরা দেখলাম হচ্ছে এখন ফাইলসিংটা, এটা আমার গত ক্লাসে দেখানোর ছিল, গত ক্লাসে দেখায়নি। আর এটা একটু তাহলে পজ দিই, আমরা আবার 20 মিনিটের বিরতিতে গেলাম, চললাম। ও রেকর্ডিং কি এতক্ষণ কি রেকর্ড অফ ছিল?